আমরা যে জায়গাটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে অ্যালজেব্রার ইম্পর্টেন্ট পার্ট গ্রুপ থিওরি বলা হচ্ছে। গ্রুপ থিওরিটা সেকেন্ড সেমে তোমরা করেছিলে, সেকেন্ড সেমে ভালোভাবেই করেছিলে। গ্রুপের মধ্যে কি কি পার্ট পড়ছে আমি একটু টাচ করে যাচ্ছি। একদম শুরুতেই গ্রুপ থিওরিতে গ্রুপ একটা পড়ছে, সাবগ্রুপ পড়ছে, সাইক্লিক গ্রুপ পড়ছে। 4 নম্বর হচ্ছে এমনি তো সিমেট্রিক গ্রুপটাও ছিল, সিমেট্রিক গ্রুপটাও আমার একটু আলাদা করে আলোচনা করতে হয় কারণ সিমেট্রিক গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর হচ্ছে নর্মাল সাবগ্রুপ, তার মধ্যে কোসেট ফোসেটগুলো ঢুকে যাবে, সো নর্মাল সাবগ্রুপ। আর এইগুলোর পরে হচ্ছে ম্যাপিং ডিফাইন করে আইসোমরফিজম বা হোমোমরফিজম। এই সব জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় আসে। এবার সমস্যা হচ্ছে কি, যদি আমি শুধুমাত্র গ্রুপটা করে দিয়ে সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপ, সিমেট্রিক গ্রুপ, নর্মাল সাবগ্রুপ এই প্রপার্টিগুলো না বলে যদি শুরু করি তাহলে কোনো মতেই তোমরা এমসিকিউগুলো ভালো বুঝতে পারবে না। কারণ র্যান্ডামলি একটা এমসিকিউ করতে গিয়ে দুম করে সাইক্লিক গ্রুপের একটা কনসেপ্ট কাজে লাগছে। তার মানে মিনিমাম আমাকে গ্রুপের এমসিকিউ করতে গেলে এই পর্যন্ত আমাকে মিনিমাম বলতে হবে। তারপরে নর্মাল সাবগ্রুপটা তুমি আলাদা করে বলে নর্মাল সাবগ্রুপ নিয়ে আলাদা করে এমসিকিউ করতে পারো, সেটা আলাদা, কিন্তু এইটুকু আমাকে মিনিমাম কভার করতে হবে। এর থিওরিটিক্যাল জায়গা কিন্তু অনেক কিছু আছে। এবার থিওরিটিক্যাল জায়গা সব কিছু বলার আমার মনে হয় না কোনো প্রয়োজনীয়তা আছে, কারণ গ্রুপ কী জিনিস, গ্রুপ হতে গেলে একটা বাইনারি অপারেশন হতে হবে, সেই বাইনারি অপারেশনের 4টে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেগুলো ইমিডিয়েট, এটা জানা উচিত। তার সঙ্গে সঙ্গে সাবগ্রুপ হতে গেলে কি হবে না, সাবগ্রুপ মানে সাবসেট হবে, নন এমটি, তার সঙ্গে দুটো প্রপার্টি থাকবে, সো সাবগ্রুপ হবে। সাইক্লিক গ্রুপ মানে কোনো একটা এলিমেন্ট দিয়ে জেনারেট করবে, এইগুলো তুমি মোটামুটি জানো। আমার যেটা দরকার, অঙ্কগুলো করতে গেলে যে ট্রিকটা আমি চুজ করব, যে ধরনের ট্রিকগুলো ইউজ করলে ছোট ছোট প্রবলেমগুলো আমার হয়ে যাবে, সেই ট্রিকগুলো বলা দরকার। তো সেইগুলো নিয়ে আমি আলোচনা করব আজকে। একদম ইজি টাইপের, খুব ইমিডিয়েট বংশীধর সাহুর বইয়ের কিছু এমসিকিউ আছে, সেইগুলো নিয়ে টুকটাক আলোচনা করব। আমরা সাবজেক্টে বা কঠিন টাইপের এমসিকিউগুলো কিন্তু নেক্সট ক্লাস থেকে করব, কারণ এমসিকিউ হার্ডার টাইপের এমসিকিউ এখানে বেশি আসে। আর গ্রুপের এমসিকিউগুলো এমন এমন কিছু দিয়ে দেয় যে তুমি কোনো কিছুই ভেবে উদ্ধার করতে পারছো না, এরকম পসিবিলিটি হতে পারে। কারণ গ্রুপের এমসিকিউ বলতে সব ধরনের কোশ্চেনগুলো সলভ করতে পারবে না, তার কারণ একটা আছে। গ্রুপ এমসিকিউ মানে গ্রুপ কথাটি আছে মানে তুমি এমসিকিউ পেয়ে গেছো মানে এটা মানে সলভ করতে পারবে, আমি যে নাও করতে পারো, কারণ ওটা হয়তো সাইলো গ্রুপের কোনো একটা প্রপার্টি ইউজ করতে হচ্ছে, বা নীল পটেন্ট গ্রুপের কোনো একটা প্রপার্টি ইউজ করতে হচ্ছে যেটা অ্যাডভান্স অ্যালজেব্রার একটা পার্ট, বা তোমার হচ্ছে ক্লাস ইকুয়েশনের জায়গাগুলো হয়তো ইউজ করতে হচ্ছে, বা অটোমরফিজমের জায়গাগুলো ইউজ করতে হচ্ছে, যেগুলো মাস্টার ডিগ্রিতে আছে কিছু কিছু আমাদের 6 সেমে আছে, না 5 সেমে ছিল খুব সম্ভবত, 5 সেমে অ্যাডভান্স অ্যালজেব্রার মধ্যে কিছু কিছু পার্ট আছে। তো সেইগুলো ইউটিলাইজ করেও কখনো কখনো এমসিকিউগুলো করতে হয়। আমি অবশ্যই ওই ধরনের এমসিকিউ যদি আসে ট্রিকগুলো বলবো যে এটা এইটুকু রেজাল্ট মনে রেখো, তারপর তুমি বুঝতে পারবে যে ও আচ্ছা এই অর্ডারের গ্রুপ যদি হয় তাহলে সাইক্লিক হওয়ার কন্ডিশন হচ্ছে দিস ওয়ান। তো সাইক্লিক গ্রুপ কী জিনিস সেগুলো নিয়ে আমরা পরে আসছি, আস্তে আস্তে বলছি। কিন্তু আমার কিভাবে পড়ালে সুবিধা হবে বলো, থিওরিটিক্যাল জায়গাটা পুরো বলে নিয়ে পড়ালে সুবিধা হবে, নাকি তোমাদের কাছ থেকে জানতে চাইছি ফিডব্যাকটা, নাকি আমার এমসিকিউ করতে গিয়ে যে থিওরিটিক্যাল জায়গাগুলো কাজে লাগছে সেইগুলো প্যারালালি বলে দিলে বেশি সুবিধা হবে? কোনটা করলে বেশি সুবিধা হবে? স্যার থিওরিটা দিয়ে দিলে ভালো হয়। থিওরি আমি তোমাদের দিয়ে দেবো, থিওরিটা একদম পুরো জিস্ট করে একটা দিয়ে দিলাম, ঠিক আছে সব, কিন্তু থিওরিটিক্যাল জায়গাগুলো কি বলার দরকার আছে সেটা বলো, টাচ করে যাওয়ার দরকার আছে কি? দিয়ে দিলে হ্যাঁ স্যার, একটু টাচ করে গেলেই হবে। ওকে, তাহলে আমি পুরো জিস্ট করে কিছু কিছু জায়গা আগে টাচ করছি, তারপরে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করছি। দেখো থিওরিটা অনেক বড়, বুঝতেই পারছো, এর থিওরি বলতে গেলে শেষ হবে না, একদম সত্যি শেষ হবে না, অদ্ভুত ধরনের থিওরিটিক্যাল জায়গা আছে। সো গ্রুপ অল্প স্বল্প চ্যাপ্টার নয়, আমরা শুরুটা করছি গ্রুপের সিম্পল একটা ক্যারেক্টার দিয়ে। এই যে নোটটাকে বলছো সেই নোটটা আর কিছুই না, যেন একটা
বাইনারি কম্পোজিশন। সো জি ক্রস জি এটা একটা বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন ডিফাইন কিনা সেটা জানতে গেলে শুধু জানতে হবে যে এই ম্যাপিংটা ডিফাইন কিনা। তার মানে এমন হয়নি তো যে এলিমেন্টগুলোর কম্পোজিশন করার পর সেটের বাইরে চলে গেছে। আমি যে সেটের বাইরে চলে গেলে সেটা আর ডিফাইন নয়, তার মানে কম্পোজিশন ইজ নট ডিফাইন, দ্যাট মিনস জি ইজ নট এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দিস কম্পোজিশন। ঠিক আচ্ছা, কম্পোজিশন যদি ডিফাইন হয়ে যায়, এটা যদি ডিফাইন্ড হয় তাহলে আমরা বলবো জি ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু দিস কম্পোজিশন, আর তখন বলবো জি নটটা হচ্ছে গ্রুপয়েড। সো গ্রুপয়েড হওয়ার রেস্ট্রিকশন হচ্ছে জি সেটের ওপর এই কম্পোজিশনটা জাস্ট ডিফাইন হতে হবে, শুধু ডিফাইন, আর কিচ্ছু না। ডিফাইন মানে কি? ডিফাইন মানে এ আর বি তারা যদি জি এর মধ্যে থাকে, জি ক্রস জি এর মধ্যে থাকে, তাহলে এদের কম্পোজিশন করার পর এ নট বিটাও জি এর মধ্যে থাকবে। এটা হচ্ছে কম্পোজিশন ম্যাপিংয়ের ডেফিনেশন, বা ম্যাপিংটা ডিফাইন হয়েছে, তার মানে দিস ওয়ান। তাহলে এইটুকু হলেই আমরা বলবো গ্রুপয়েড হয়েছে। তাহলে খেয়াল করো, যখন গ্রুপ বলতে গেলে আমরা বলতাম চারটে কন্ডিশন, চারটে কন্ডিশন বলার কোনো প্রয়োজন নেই। যে অপারেশনের রেসপেক্টে গ্রুপ বলছো সেই অপারেশনটা কথা বোঝো, সেই অপারেশন যদি ডিফাইন হয় তার ক্লোজ তো অটোমেটিক্যালি হয়ে আছে। তার মানে জি ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু এ বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশনটাকে আমি যদি নট বলি অন জি ইফ ফলোয়িং থ্রি কন্ডিশন স্যাটিসফাইড। 3 নম্বর কন্ডিশন কি? নট ইজ অ্যাসোসিয়েটিভ। কোথায়? ইন জি এর মধ্যে। 2 নম্বর কন্ডিশন কি? না আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট। আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট। 3 নম্বর রেস্ট্রিকশন কি? 3 নম্বর রেস্ট্রিকশন হচ্ছে ইচ এলিমেন্ট অফ জি হ্যাজ অ্যান ইনভার্স। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। মাত্র এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে কোনো একটা স্ট্রাকচারকে আমরা গ্রুপ বলবো। আমি কিন্তু যখন অনার্স লেভেলে তোমাদেরকে যখন পড়িয়েছি তখন কিন্তু 4টে কন্ডিশন বলেছি। তাহলে 4টে কন্ডিশন দুম করে এখানে একটা কন্ডিশন কমে গেল কেন, এই কোশ্চেনটা আসবে। তখন আমরা না বলিনি যে জি ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন। সো বাইনারি কম্পোজিশন কথাটি বলিনি। আমি তখন বলেছিলাম জি নট ইজ সেড টু বি গ্রুপ, এটাকে বলা হবে গ্রুপ ইফ দিস। 1 নম্বর কন্ডিশন হচ্ছে নট ইজ ডিফাইন। নট ইজ ডিফাইন, দ্যাট মিনস জি ইজ ক্লোজড উইথ রেসপেক্ট টু নট। জি যদি ক্লোজড হয় উইথ রেসপেক্ট টু নট তাহলে নটটা ডিফাইন। সো ওই রেস্ট্রিকশনটা যেহেতু নটটা বাইনারি কম্পোজিশন তাহলে ক্লোজড হবেই, বলার কোনো প্রয়োজন নেই। যদি বলে দাও তাহলে একই কথা দুবার বলা হচ্ছে, ঠিক। আর এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করলেই আমরা গ্রুপ বলি। তিনটে কন্ডিশনের মধ্যে যদি শুধুমাত্র এই 1 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করতো আর কিচ্ছু করেনি, তখন আমি বলবো সেমি গ্রুপ। সো সেমি গ্রুপ মানে বাইনারি কম্পোজিশন ইজ ডিফাইন অ্যান্ড নট ইজ অ্যাসোসিয়েটিভ ইন জি। মনে রেখো, অপারেশনগুলো অ্যাসোসিয়েটিভ হবে, অপারেশনগুলো কমিউটেটিভ হবে, অপারেশনগুলো ডিস্ট্রিবিউটিভ ল স্যাটিসফাই করবে। কিন্তু কোনো দিনে আমরা এরকম বলবো না জি ইজ অ্যাসোসিয়েটিভ, জি ইজ ডিস্ট্রিবিউটিভ, জি ইজ কমিউটেটিভ, এরকম কোনো দিন বলবো না। জি কোনো দিন অ্যাসোসিয়েটিভ হতে পারে না। জি এর এলিমেন্টগুলো অ্যাসোসিয়েটিভ হবে, সেটা অপারেশনটা অ্যাসোসিয়েটিভ হবে। ঠিক একই রকমভাবে অপারেশনটা কমিউটেটিভ হবে, অপারেশনটা ডিস্ট্রিবিউটিভ ল স্যাটিসফাই করবে। অপারেশনটা হচ্ছে তোমার বিশেষ করে আর কি প্রপার্টি আছে, ডিস্ট্রিবিউটিভ ল, কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, মানে অপারেশনগুলো আমাদের ওই প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে। কিন্তু যখন আমি এলিমেন্টের কথা বলবো, আইডেন্টিটি এলিমেন্টের কথা বলবো, তখন আইডেন্টিটি এলিমেন্টটা জি এর মধ্যে আছে। আর ইনভার্স যখন বলবো তখন জি এর এলিমেন্টের ইনভার্স। কোনো একটা এলিমেন্টের ইনভার্স যদি না থাকে, বাকি সব এলিমেন্টের ইনভার্স আছে, তাহলে গ্রুপ হতে পারে না। তার মানে যেমন ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা হচ্ছে কিউ প্লাসটা গ্রুপ কিনা যাচাই করো। আমি যে কিউ প্লাসটা
তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে তার আগে প্লাসটা ডিফাইন অন কিউ কি না সেটা চেক করে নিই আমি যে হ্যাঁ র্যাশনাল নাম্বারের প্লাস করলে তো র্যাশনাল নাম্বারই হবে, তাহলে প্লাস ডিফাইন অন কিউ। সো ডিফাইন যেহেতু হয়ে গেছে ওই প্রপার্টিটা দেখানোর দরকার নেই। প্লাস সবসময় যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করে, মানে হোল রিয়েল নাম্বারের ক্ষেত্রেই প্লাসটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, তারই তো সাবসেট কিউ, তাহলে হেরিডিটি প্রপার্টি দিয়ে প্লাসটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হবে। সো হেরিডিটি প্রপার্টি দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভটা চেক করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ইনভার্স আইডেন্টিটি। জিরো হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, জিরো আইডেন্টি এলিমেন্ট। ইনভার্স প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, তো আমি যে হ্যাঁ আছে। 5-এর ইনভার্স -5, -7/2 এর ইনভার্স 7/2, তেমন প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। সো দিস ওয়ান গ্রুপ, তাহলে এটা একটা গ্রুপ, এই নিয়ে কোনো চাপ নেই। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে সেম গ্রুপ নিয়েছি বাট আমি ডট নিলাম, ডটের রেসপেক্টে একটা গ্রুপ হবে কিনা যাচাই করতে চাইছি। ডটের রেসপেক্টে যখন গ্রুপ যাচাই করবে তখন ডটটা র্যাশনাল নাম্বারের ওপর ডিফাইন কিনা একবার চেক করে নেই। ডট মানে যে কোনো দুটো র্যাশনাল নাম্বারের প্রোডাক্ট করলে তো সেই র্যাশনাল নাম্বারই হবে, তাহলে র্যাশনাল নাম্বারের ওপর প্রোডাক্ট করলে র্যাশনাল নাম্বার হচ্ছে মানে দিস মাল্টিপ্লিকেশন ইজ এ বাইনারি কম্পোজিশন অফ কিউ, কিউ এর মধ্যে এটা বাইনারি কম্পোজিশন হবে। এই পর্যন্ত ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে ডটটা অ্যাসোসিয়েটিভ, আমি হ্যাঁ পুরো আরটাই তো আমার আরের মধ্যেই তো ডটটা অ্যাসোসিয়েটিভ, তাহলে কিউ তো তার পার্টিকুলার সাবসেট। সো হেরিডিটি প্রপার্টি দিয়ে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এটাও আমরা পেয়ে গেলাম। ইন আইডেন্টিটি হচ্ছে 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ কিউ। ইনভার্স আমি যে 2/7 এর ইনভার্স যদি নিতে চাও তাহলে সেটা 7/2, -5 এর ইনভার্স যদি নিতে চাও তাহলে 1/5। তার মানে সোজা কথায় সব ধরনের এলিমেন্টেরই ইনভার্স থাকবে, শুধুমাত্র জিরো বাদ দিয়ে। জিরো এলিমেন্টের ইনভার্স থাকবে না, কারণ জিরো এলিমেন্টের ইনভার্সটা 1/0 হুইচ ইজ ডাজ নট বিলংস টু ইন দিস সেট। কিন্তু যেহেতু গ্রুপ হতে গেলে ইচ এলিমেন্ট বলা আছে, ইচ এলিমেন্ট অফ জি হ্যাজ এন ইনভার্স ইন জি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স যেহেতু থাকতে হবে, জিরোর ইনভার্স যেহেতু থাকছে না, তাহলে এটা নট এ গ্রুপ, কিন্তু এটা শুধুমাত্র মনোয়েড হয়ে গেছে। তাহলে মনোয়েড পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা গ্রুপ নয়, এটা গ্রুপ কখনো হচ্ছে না। এবার তুমি বলবে গ্রুপ নয়, কোন এলিমেন্টের ডিস্টারবেন্স হচ্ছে? আমি জিরো এলিমেন্টের ডিস্টারবেন্স হচ্ছে, তাহলে এক কাজ করো এখান থেকে জিরো এলিমেন্টটা বাদ দিয়ে দাও, তারপরে কি গ্রুপ হবে? আমি হ্যাঁ গ্রুপ হবে। তার মানে একটাই এলিমেন্ট ডিস্টারবেন্স ছিল বলে সেই এলিমেন্টটা বাদ দেওয়ার পর এটা আবার গ্রুপ হয়ে যাবে। কিছুই না, ইনডাইরেক্টলি বলা হচ্ছে ইনভার্স প্রপার্টিটা খুব ভাইটাল একটা প্রপার্টি। ইনভার্স প্রপার্টিতে ইচ এলিমেন্ট অফ জি হ্যাজ এন ইনভার্স ইন জি। তার জন্য কি করতাম, যে কোনো একটা এলিমেন্ট এ বিলংস টু জি ধরে নিতাম, সেটা আরবিটারি। সেই এলিমেন্টের ইনভার্স যদি খুঁজে পাও, তারপরে যদি বলো যে বিকজ অফ এ ইজ আরবিটারি দেয়ারফর ইচ এলিমেন্ট অফ জি হ্যাজ এন ইনভার্স ইন জি, ব্যাস তার মানে কমপ্লিট আমার রেজাল্টটা আসতো। কোনো একটা এলিমেন্টের ইনভার্স পেয়ে সঙ্গে সঙ্গে কনক্লুশন টেনো না যে ওটা গ্রুপ হয়ে গেছে, সেই এলিমেন্টটা আরবিটারি হলে ইনভার্স থাকছে কিনা যাচাই করে নেওয়ার দরকার আছে। ওকে, তাহলে 2 নম্বর যে মানে এই গ্রুপটা যে কথা বললাম, জিরো এলিমেন্টটা থাকলে গ্রুপ হচ্ছে না, কিন্তু জিরো বাদ দিলে গ্রুপ হচ্ছে, সেটা আর এর ক্ষেত্রেও প্রযোজ্য। আর প্লাসটা গ্রুপ, ঠিক একই রকমভাবে আর ডট ইজ নট এ গ্রুপ, কিন্তু আর থেকে জিরো এলিমেন্ট যদি বাদ দিয়ে দাও তাহলে আবার গ্রুপ হবে। যে এলিমেন্টের ডিস্টারবেন্স হচ্ছে সেটা বাদ দিয়ে দিলে গ্রুপ হয়ে যাবে। তো আমাদের দেখবে পরবর্তীতে গ্রুপের নাম্বার অফ এলিমেন্টের উপর নির্ভর করে অর্ডার বলা হতো। যে অর্ডার কী জিনিস, গ্রুপের নাম্বার অফ এলিমেন্ট মানে যে গ্রুপে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে তাকে ফাইনাইট গ্রুপ বলা হচ্ছে। ফাইনাইট গ্রুপ মানে নিশ্চয়ই তার এলিমেন্টের সংখ্যা কাউন্ট করা যাবে, কিছু না কিছু একটা আসবে। যদি এন হয় তাহলে এটাকে বলা হচ্ছে গ্রুপে এক্স্যাক্টলি এন সংখ্যক এলিমেন্ট আছে, না বেশি না কম। তাহলে গ্রুপের অর্ডার মানে তার কতগুলো এলিমেন্ট আছে, এটা মানে G contains exactly n element, G একদম n সংখ্যক এলিমেন্ট আছে, আর এই নোটেশনটা মানে গ্রুপের অর্ডার বলা হচ্ছে। মাপার বইতে অবশ্য O of G দিয়েও লেখা থাকে, সো O of G মানেও কিন্তু গ্রুপের অর্ডার, কতগুলো এলিমেন্ট এক্স্যাক্টলি আছে সেটা এই রিলেশনটা দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আর সমস্যাটা কোথায়, গ্রুপের মধ্যে যদি ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকে তাহলে সেটা গ্রুপ চেক করাটা মানে ইনফাইনাইট গ্রুপ চেক করাটা টাফ। কেন টাফ? কারণ ইনফাইনাইট গ্রুপ মানে তোমাকে আরবিটারিলি 4টে প্রপার্টি বা 3টে প্রপার্টি তোমাকে স্যাটিসফাই করতে হবে। 4টে প্রপার্টি বলছি এই সেন্সে কম্পোজিশনটা ডিফাইন কিনা সেটাও তো একবার চেক করে নিতে হবে। তার মানে ক্লোজটাও তোমাকে বলতে হবে, ক্লোজ বলতে হবে, অ্যাসোসিয়েটিভ বলতে হবে, ইনভার্স বলতে হবে, আইডেন্টিটি বলতে হবে, সব বলতে হবে, ধাপে ধাপে কিন্তু বলতে হবে।
এবার আমার কোশ্চেন হচ্ছে ফাইনাইট গ্রুপ যদি হয় তাকে প্রমাণ করা অপেক্ষাকৃতভাবে সহজ, কারণ ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে আমরা কম্পোজিশন টেবিল নেই। কম্পোজিশন টেবিল নিয়ে যদি দেখি যে সব এলিমেন্টগুলো সেটের এলিমেন্ট, সঙ্গে সঙ্গে বলে দেব ক্লোজড। অ্যাসোসিয়েটিভ অটোমেটিক্যালি আইডেন্টিটি হচ্ছে এমন একটা এলিমেন্ট পাবে যেটা সবার সঙ্গে কম্পোজ করলে ওটাই আসছে, তাহলে আইডেন্টিটি ইনভার্সও পেয়ে যাবে ওরকম করে। কমিউটেটিভ কিনা সেটা চেক করার জন্য প্রিন্সিপাল ডায়াগোনাল রেসপেক্টে আমাকে সিমেট্রিক কিনা চেক করতে হবে, এগুলো সব জানো, আমি বলছি না। এবার ফাইনাইট গ্রুপের কতগুলো ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলো বোঝো। যদি 6 অর্ডারের থেকে ছোট যত গ্রুপ আছে এই পৃথিবীতে সবাই কমিউটেটিভ হবে, তারপরে কমিউটেটিভটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করে যাবে। কিন্তু 6 অর্ডারের থেকে বড় যদি হয়ে যায় তাহলে কমিউটেটিভ গ্রুপ আর বলা যাবে না, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যে পার্টটা আমাকে একটু ভাবাতে হবে। মানে আমি বলতে চাইছি ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে কম্পোজিশন টেবিল দিয়েই আমরা সমস্ত প্রপার্টিগুলো দেখাতে পারবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ফাইনাইট গ্রুপের এক্সাম্পল আমার 1 - 1 I - I এটা হতে পারে, তাই তো? তাহলে এটা ফাইনাইট গ্রুপ। কম্পোজিশন টেবিল আমরা প্লট করলে সেটা কেমন দেখতে হবে আমি আর বলছি না, কারণ এগুলো জানো। এই ফাইনাইট গ্রুপের এলিমেন্টের সংখ্যা আমার এক্স্যাক্টলি 4, কিন্তু এটা কি কমিউটেটিভ? আমি যে ইয়েস, সো দিস ওয়ান অ্যাকচুয়ালি কমিউটেটিভ। এবার তুমি জিজ্ঞাসা করতে পারো কমিউটেটিভ হচ্ছে এটা যাচাই করার কোনো দরকার আছে? আমি বলছি না, অ্যাকচুয়ালি 4 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপ নেই, এই পৃথিবীতেই নেই 4 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপ। ইভেন 5 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপ নেই। যা নন কমিউটেটিভ গ্রুপ আছে সেটা 6 অর্ডারের। মানে নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল যদি ভাবাতে চাও, নন কমিউটেটিভ গ্রুপ তার প্রথম এক্সাম্পল হবে আমার SN। SN মানে কি? সিমেট্রিক গ্রুপ। তাহলে সিমেট্রিক গ্রুপটাই আমার একমাত্র নন কমিউটেটিভ গ্রুপের একটা আদর্শ এক্সাম্পল। এবার SN মানে কি? n এর মানটা তোমাকে মিনিমাম 3টে এলিমেন্ট তো নিতে হবে। 3টে মানে কি? n এর মান যদি 3 থেকে বড় নাও তাহলেই কিন্তু নন কমিউটেটিভ হবে, কারণ 2 নিলে আবার হবে না। এবার ধরো 3 থেকে বড় নিয়েছো মানে কি? S মানে 1 2 3, এই 3টে এলিমেন্টের সেট থেকে 3টে এলিমেন্টের সেটে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং আছে তার সংখ্যাটাই আমরা ডিনোট করব S3 দিয়ে। কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং S ক্রস S এর মধ্যে আছে তার স্ট্যান্ডার্ড নোটেশন হিসাবে ইউজ করা হয়। রো 0 একটা এলিমেন্ট থাকবে বাইজেক্টিভ ম্যাপিং মানে পারমুটেশন, রো 1 একটা থাকে, রো 2 একটা থাকে, রো 3 একটা থাকে, রো 4 একটা থাকে, রো 5 একটা থাকে। তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট অন দিস সিমেট্রিক গ্রুপ ইজ অ্যাকচুয়ালি 6, আর এই 6টা পাওয়া যাচ্ছে ফ্যাক্টরিয়াল 3 করে। ফ্যাক্টরিয়াল 3 মানে কত? আমার 6 করে পাওয়া যাচ্ছে। তাহলে নন কমিউটেটিভের এক্সাম্পল আমরা এমন পেয়ে গেলাম। এবার নেক্সট কোশ্চিনটা শোনো। আমার কোশ্চেন হচ্ছে এরপরের একটা নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল দাও তো। তখন বলবে যে এরপরে নন কমিউটেটিভ গ্রুপটা S4 বলবে। আমি যে S4 যদি বলি না, তো S4 এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে ওটা আবার ফ্যাক্টরিয়াল 4 হয়ে যাবে। ফ্যাক্টরিয়াল 4 মানে কিন্তু লাফিয়ে তোমার 24 হয়ে গেছে। তার মানে 6 অর্ডারের পরের নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল হচ্ছে 24। মাঝে আর নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল নেই। আমি যে আছে হয়তো, কিন্তু সিমেট্রিক গ্রুপ দিয়ে নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল আর খুঁজে পাওয়া যাবে না। তো আমরা জানি 6 অর্ডারের থেকে ছোট সমস্ত গ্রুপগুলো কমিউটেটিভ, কিন্তু 6 অর্ডারেই একমাত্র কন্ট্রাডিক্ট করলো 6 অর্ডার এমন একটা জায়গা যেখানে নন কমিউটেটিভ গ্রুপও আছে, কমিউটেটিভ গ্রুপ আছে। কেউ আবার যদি জিজ্ঞাসা করো যে স্যার 6 অর্ডারের কমিউটেটিভ গ্রুপ আছে, আমি যে হ্যাঁ আছে। 6 অর্ডারের কমিউটেটিভ গ্রুপ খুঁজতে গেলে তোমাকে Z6 নিতে হবে। Z6 মানে কি? ইন্টিজার মডিউলো। খুব ইন্টারেস্টিং একটা জায়গা এটা। মানে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, এগুলোর কথা বলা হচ্ছে। এখানে টোটাল এলিমেন্ট কতগুলো আছে? 6খানা। আর এই Z6টা প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়। প্লাসের রেসপেক্টে যেহেতু এটা গ্রুপ হয়, এটা প্লাসটা যেহেতু কমিউটেটিভ, তার মানে দিস Z6 ইজ এ কমিউটেটিভ গ্রুপ। বোঝো, এটা একটা কমিউটেটিভ গ্রুপ, কিন্তু এই অর্ডারের গ্রুপটা আবার নন কমিউটেটিভ। তাহলে কমিউটেটিভ গ্রুপেরও এক্সাম্পল 6 অর্ডারের আছে, নন কমিউটেটিভ গ্রুপেরও এক্সাম্পল 6 অর্ডারের আছে। কিন্তু আমার যে কোশ্চেন, আমি কোশ্চেনটাকে ভাবাচ্ছি তোমাদেরকে যে আমরা 6 অর্ডারের থেকে বড় সিমেট্রিক গ্রুপের এক্সাম্পল হিসাবে 6 অর্ডারের একটা গ্রুপ পেলাম, তারপরে নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল লাফিয়ে 24 অর্ডার হলো।
মাঝে কি নন কমিটেড গ্রুপের এক্সাম্পল নেই? তাহলে মাঝে নন কমিটেড গ্রুপের এক্সাম্পল খুঁজতে গেলে সেই গ্রুপগুলো কি কি হবে? কেউ একজন বলো। মাঝে নন কমিটেড গ্রুপের এক্সাম্পল যদি থাকে, ধরো তোমাকে বললো যে 8 অর্ডারের একটা নন কমিটেড গ্রুপের এক্সাম্পল দাও, তাহলে 8 অর্ডারের নন কমিটেড গ্রুপের এক্সাম্পল দিতে গেলে সেটা কোন গ্রুপ হবে? শুধু নামটা বলো। কেউ একজন। স্যার S8 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 S4 এ এতগুলো এলিমেন্ট থাকলে না S5 এ কতগুলো এলিমেন্ট আছে? 120টা, লাফিয়ে গেছে অনেকটা। S6 এ কতগুলো এলিমেন্ট আছে? 6 ফ্যাক্টরিয়াল, 720 না কত একটা, এতগুলো। তো মাঝে নন কমিটেড এগুলো জানি আমি শিওর। মাঝে নন কমিটেড গ্রুপ 8 অর্ডারের, 12 অর্ডারের, 14 অর্ডারের, মানে D8 D8। ওকে, D8 মানে কি? ওই ডাইহেড্রাল গ্রুপ অফ অর্ডার 8। D8 ওটা D4 আচ্ছা। অ্যাকচুয়ালি স্যার আমাদের কলেজে ওই D8 নোটেশনেই পড়িয়েছিল, ওই জন্য আমি D8 বললাম। হ্যাঁ, D8 বলেনি, D8 বলেনি, অসম্ভব। আচ্ছা স্যার, D4 বলেছে। হ্যাঁ স্যার D8 বলেছে। হ্যাঁ, অসম্ভব আমাদের DN দিয়ে করিয়েছে টোটালটা। অসম্ভব, ইম্পসিবল, এত বড় ভুল বলবে না। হ্যাঁ, Q8 বলতে পারে, Q8 বললে ঠিক আছে, সেটা 8 অর্ডারের। D8 অসম্ভব। সত্যি স্যার আমাদের DN দিয়ে করিয়েছে। আচ্ছা, ডিএন দিয়ে করিয়েছে তো, আমি জানি তো ডিএন দিয়ে করিয়েছে। আচ্ছা ঠিক, ডিএন স্যার, ডিএন হচ্ছে ডাইহেড্রাল গ্রুপ, আর ডিএন এর অর্ডার হচ্ছে 2n। এইটা তো নিশ্চয়ই বলেছে 2n। তাহলে 8 অর্ডার যদি বলি, 8 অর্ডার বললে আমরা D4 বলবো, তবেই তো 8 অর্ডার আসবে না। 2 × 4 দিস ইকুয়ালস টু 8। হ্যাঁ, ডিএন বলেছে ঠিক, কিন্তু তুমি যদি এন এর জায়গায় 8 নিয়ে নাও তাহলে 16 অর্ডার হয়ে যাবে। ঠিক আছে, সো দিস ওয়ান অ্যাকচুয়ালি নন কমিউটেটিভ গ্রুপ, এক্সাম্পল অফ নন কমিউটেটিভ গ্রুপ। মজার বিষয় হলো 2 এর মাল্টিপল হওয়ার জন্য ইভেন অর্ডারে প্রচুর নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল পাবো, সেটা হচ্ছে ডাইহেড্রাল গ্রুপ। হোয়াট ইজ দিস? ডাইহেড্রাল গ্রুপের সিগনিফিকেন্স কি? অনেকবার বলেছি, তোমাদেরকে তো অনেক ভালোভাবে বলেছি। ডাইহেড্রাল গ্রুপের সিগনিফিকেন্স কি? কেউ একজন? ডাইহেড্রাল গ্রুপ কি? কেউ একজন? দিশা? জানি না কেউ। এটাকে স্কোয়ার ছিল, ওইটাকে সেই ঘুরিয়ে মাঝখানে কেটে। সিরাজুল, ডাইহেড্রাল গ্রুপ বলিনি, বলেছে স্যার, আপনি বলেনি কোনোদিন, বলো তাড়াতাড়ি। শুভেন্দু? স্যার D3 এর বেলাতে আমরা একটা ট্রায়াঙ্গেলের যত রকম সিমেট্রিজ হয় সেইগুলোকে নিতাম, আর D4 এর বেলাতে স্কয়ারের জন্য এরকম করে D5 এর বেলাতে হচ্ছে পেন্টাগনের জন্য এরকম, মানে যতগুলো সিমেট্রি হবে ওইগুলোকে নিয়ে হচ্ছে সেই সিমেট্রিগুলো একটা গ্রুপ ফর্ম করে। ওইটাই তো ছিল ডাইহেড্রাল গ্রুপ। আর ওটা যদি nth অর্ডারের জন্য হয় তাহলে ওটাকে ওই n-গন বলা হতো, সেটার জন্য যত রকম সিমেট্রি হবে সেটাকে নিয়ে dn বলেছিলাম আমি কি, সেটা বলো। দীপাঞ্জনা বলেছিলাম কি না বলিনি? স্যার এটা মাপার বই থেকে আমি পড়েছিলাম, আমার মনে নেই। আপনি বলেছিলেন স্যার। কয় বলেছিলাম? একদম লকডাউনের আগে? হ্যাঁ স্যার, অফলাইন ক্লাসে বলেছি। ও, ওই জন্য ভুলে গেছো? তা ওটা কি ওই ধরনের লেকচারগুলো লাগবে তোমাদের লাগলে আমি দিয়ে দেবো। মানে বেসিক্যালি ডাইহেড্রাল গ্রুপটা ইন্টারেস্টিং গ্রুপ এই সেন্সে বলা হয়, ডাইহেড্রাল গ্রুপই একমাত্র ইভেন অর্ডারের করেসপন্ডিং নন কমিউটেটিভ গ্রুপ দেবে। ইভেন অর্ডারের করেসপন্ডিং নন কমিউটেটিভ গ্রুপ সাধারণত রেয়ার টাইপ খুঁজে পাওয়া যায় না। তো ইভেন অর্ডারের করেসপন্ডিং নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল দিস ওয়ান। আমি তোমাদের জানি না আমার এটা সেভ করা আছে কি না, তো আমি তবু তোমাদের ট্রাই করছি একটু বোঝানোর, যদি থাকে তো ভালো। ওকে, সো একটু বোঝো। সিমেট্রি গ্রুপ, এই গ্রুপের জায়গাটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। প্রয়োজনে আমি তোমাদের ওই ভিডিও লেকচারটা একটা দিয়ে দেবো, সেটা কি বলছে আমি ক্লিয়ার করে দেবো।
সিমেট্রি অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যা খুশি ট্রায়াঙ্গেল হলে হবে না, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হতে হবে। তার সিমেট্রিনেস নিয়ে যখন আলোচনা করব তখন সেটা D3 ডাইহেড্রাল গ্রুপ হবে। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সিমেট্রিনেস কত রকম হতে পারে তার এক্সাম্পল আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, তোমরা মনে এখানে আইডিয়া পেয়ে গেছো। এইগুলো আমার কিছু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দেখেছো, কত ছবি এঁকে এঁকে করেছেন। ডাইহেড্রাল গ্রুপ D3 ইজ আ ডাইহেড্রাল গ্রুপ। এবার চলে আসো, একটা ট্রায়াঙ্গেল নিয়েছো, এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তিনটে বাহু সমান। আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ডেফিনেশন তোমাদের কাছে ইজি, যে ত্রিভুজের নামের সঙ্গে মিল আছে তাকে সমবাহু ত্রিভুজ বলে। নামের সঙ্গে মিল আছে তো, তিনটে বাহু সমান। এবার আমার কোশ্চেন হচ্ছে এর সিমেট্রিনেস আফটার সাম অপারেশন। ওই অপারেশনগুলো কি? রোটেশন অ্যান্ড নেক্সট অপারেশন হচ্ছে ফ্লিপিং। ফ্লিপিং কথাটির মানে হচ্ছে ফ্লিপ করছো, চেঞ্জ করছো। তো বলছে আফটার অপারেশন যদি রোটেশন করার পর আবার যদি সেটের মধ্যে থাকে, কথা বোঝো, এটা খুব ইন্টারেস্টিং জায়গা। আমি জি একটা সেট নিয়েছি, জি মানে কালেকশন অফ অল পসিবল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ওরকম টাইপে নিয়েছি। বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা নিয়েছো, সেটা সব ধরনের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হতে পারে। তার উপরে একটা অপারেশন দিচ্ছ, ওই অপারেশনটা কি? রোটেশন দিচ্ছ। কত ডিগ্রি দিয়ে রোটেশন দিচ্ছ? আমি যে 0 ডিগ্রি দিয়ে রোটেশন দিচ্ছ, বা তুমি 120 ডিগ্রি দিয়ে রোটেশন দিচ্ছ। আমার কোশ্চেন হচ্ছে রোটেশন দেওয়ার পর যদি আবার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল থাকে, তাহলে জি ক্রস জি তার এলিমেন্টগুলো নিলাম, তার রোটেশন করলাম, করে আবার সেটের মধ্যে আসলো, তার মানে রোটেশনটাকে অ্যাজ এ বাইনারি অপারেশন হিসেবে ট্রিট করতে পারি। ঠিক একই রকমভাবে ফ্লিপ করছো মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলকে ফ্লিপ করছো কথাটির মানে হচ্ছে তুমি যদি এই ভার্টিসেসটাকে নিয়ে নাও, কথা বোঝো, 1 আর 1-এর রেসপেক্টে কী করলে? এই ট্রায়াঙ্গেলটাকে ফ্লিপ করলে, মানে 2টা ওইদিকে নিয়ে চলে গেলে, 3টা এইদিকে নিয়ে চলে আসলে। তাহলে ফ্লিপিং যখন করবে তখন, কথা বোঝো, ফ্লিপিং করার পর যদি আবার সেম থাকে, তার মানে ওই অপারেশন দেওয়ার পর আবার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের শেপটাই আছে, অন্য কিছু হয়নি কিন্তু, তার মানে ক্লোজড হবে। তাহলে দুটো অপারেশন নিচ্ছি, একটা হচ্ছে রোটেশন আর একটা হচ্ছে আমার ফ্লিপিং। রোটেশন কত ধরনের হতে পারে চেক করে দেখি। আমি একটা রোটেশন করতে পারি সেম, মানে লিভ ইট অ্যালোন, একই রকম রেখে দিয়েছো, মানে 0 ডিগ্রি দিয়ে রোটেশন করেছো, তাহলে এই ট্রায়াঙ্গেলই থাকবে। তারপরে রোটেশনটা, আচ্ছা এই এলিমেন্টটাকে এবার আমি R0 বলছি, রোটেশন উইথ রেসপেক্ট টু 0। ঠিক একইভাবে আমরা কি করলাম? 120 ডিগ্রি দিয়ে রোটেশন করছি। রোটেশনটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে পজিটিভ ভাবা হয়। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যখন রোটেশন নেব, 1 2 3 করে রোটেশন নিচ্ছি। 3টা আমার 1-এর ভার্টিসে আসবে, 1টা 2-এ যাবে, 1টা যাবে 3-তে ভার্টিসেস। তার মানে রোটেশন করার পর নতুন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল পেয়েছো, চেঞ্জ হয়নি। সেই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলকে আমি R120 ডিগ্রি দিয়ে বলছি, 120। ঠিক একই রকমভাবে R240 দিয়ে রোটেশন করার পর নতুন যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিস ওয়ান, মানে আফটার রোটেশন দিস ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল রিমেইন আনচেঞ্জ, তার মানে অপারেশনগুলো পসিবল। এবার তোমরা বলতে পারো যে আচ্ছা স্যার R360, আমি যে 360 আর R0 একই জিনিস, তার মানে রোটেশন ম্যাক্সিমাম পসিবল হচ্ছে 3টে অন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের রোটেশন যদি 3টে পসিবল হয়, এই 3টে রোটেশনের কালেকশনটাকে আমি D3 সেট দিয়ে R0, R120, R240 বললাম। কথা বোঝো, তোমরা যেহেতু পড়নি বললে তার জন্য আমি ভাবাচ্ছি, কারণ আমি জানি না যে এই ধরনের জায়গাগুলো অ্যাভয়েড করে কি করে পার পেতে পারো। অসম্ভব, ইম্পসিবল। কারণ তোমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করবেই যে তুমি আমাকে একটা 24 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল দাও, হচট খেয়ে যাবে। স্যার 24 অর্ডার তো, ও আচ্ছা 24 অর্ডার পেরে যাবে, S4 আমার ফ্যাক্টরিয়াল 4। আচ্ছা তোমাকে বলো 26 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল দাও, খুঁজে পাবে না। 26 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল হচ্ছে যে 13 গণ মানে n মানে 13খানা বাহু আছে, তাদেরকে তুমি শিফটিং রোটেশন করছো। বলছি আস্তে আস্তে এগোচ্ছি, ওটা ডাইহেড্রাল গ্রুপ D13। ওকে, তো এই যে D3-র মধ্যে 3টে এলিমেন্ট তুমি পেলে, এখন চলে আসো
ফ্লিপিং করছো মানে 1কে ফ্লিপ করে ওখানে নিয়ে গেলে ওটা μ1 বলছো, এটা ফ্লিপ করার পর μ2 বলছো, 3 রেসপেক্টে ফ্লিপ করার পর μ3 বলছো। এবার এইগুলো 3টে ভার্টিস ছাড়া তো আর কোনো কিছু নেই, তাহলে এদের ফ্লিপিং আর সম্ভব নয়। তাহলে ফ্লিপিং যদি এই 3টে হয় তাদেরকে μ1 μ2 μ3 বললাম। এই এলিমেন্টগুলো দিয়ে যে সেটটা আসলো D3 আর অপারেশন হচ্ছে রোটেশন আর ফ্লিপিং, এদেরকে দিয়ে আমি যদি কম্পোজিশন টেবিলটা করি, সেই কম্পোজিশন টেবিল দিস ওয়ান আমার চেক করা আছে, এগুলো আর দেখতে হবে না। তাহলে কম্পোজিশন টেবিল করার পর এমন রেস্ট্রিকশন যদি আসে, দেখে নেই সমস্ত এলিমেন্টগুলো আমার সেটের এলিমেন্ট কি না, আমি যে শিওর সব এলিমেন্টগুলো যেহেতু সেটের এলিমেন্ট, তার মানে ক্লোজড হয়ে যাবে অ্যাসোসিয়েটিভ অটোমেটিক্যালি। আইডেন্টিটি এলিমেন্ট R0টা আইডেন্টিটি এলিমেন্ট। এবার R0 যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো থেকে আমরা আইডেন্টিটি ইনভার্স পেয়ে যাব। R0 এখানে আছে, তার মানে আমি ইনভার্স পেয়ে যাব। এটা মানে কি R0 ইনভার্স R0 নিজে, R120 ইনভার্স R240, R240 ইনভার্স R120, μ1 ইনভার্স হচ্ছে μ1 নিজে, μ2 ইনভার্স μ2 নিজে, μ3 ইনভার্স μ3 নিজে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, সব প্রপার্টিগুলো স্যাটিসফাই করে গেছে। যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কমিউটেটিভ কিনা, তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে আমরা সিমেট্রিক কিনা যাচাই করি। এখানে একটা মিরর রাখলে দেখতে পাচ্ছি এই এলিমেন্টটা থাকা উচিত ছিল কিন্তু নেই, যেহেতু এই দুটো এলিমেন্ট আলাদা হয়ে গেছে, দ্যাট মিনস this is non-commutative. So non-commutative গ্রুপের এক্সাম্পল যেটাকে D3 বলছো, তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট 6, তার মানে বেসিক্যালি এটা 2 × 3 আসলো। তাহলে 6খানা এলিমেন্টের নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল হচ্ছে সিমেট্রি অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, যেটাকে ডাইহেড্রাল গ্রুপ বলা হচ্ছে। ক্লিয়ার? এবার চলে আসো সেম জিনিস, সিমেট্রি অফ স্কোয়ার যদি নিতাম, সিমেট্রি অফ স্কোয়ার যেটাকে ডাইহেড্রাল গ্রুপ D4 বলা হচ্ছে। সো স্কোয়ার নিয়েছো, এইগুলো সব স্কোয়ার। এবার তাকাও, এই স্কোয়ারগুলোর অপারেশন কি নেব, একটা ফ্লিপিং করব, রোটেশন করব। কতগুলো পসিবল সেটা খেয়াল করো। এই স্কোয়ারটাকে রোটেশন করতে করতে প্রথমে 0 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, 120, 270, এদের রোটেশন করতে করতে বোঝো 4টের বেশি রোটেশন হবে না, কারণ এরপরে রোটেশনটা 360 ডিগ্রি হবে, তার মানে R0 হয়ে যাবে। তাহলে এই এলিমেন্টগুলোকে এইভাবে বললাম। এবার ফ্লিপিং কি হতে পারে, ফ্লিপিং একটা ডায়াগোনাল রেসপেক্টে ফ্লিপিং হতে পারে। তাহলে এই ডায়াগোনাল রেসপেক্টে ফ্লিপিং করলে দিস ওয়ান, এটা ডায়াগোনাল রেসপেক্টে ফ্লিপিং করলে দিস ওয়ান। আরেকটা হরাইজন্টালের রেসপেক্টে ফ্লিপিং হতে পারে, হরাইজন্টাল রেসপেক্টে ফ্লিপিংটাকে H বললাম। আরেকটা ভার্টিক্যালের রেসপেক্টে ফ্লিপিং হতে পারে। সোজা কোথায় তুমি এমন কিছু অপারেশন দাও যে অপারেশনটা স্কোয়ারকে স্কোয়ারই রাখবে, তবেই না ক্লোজড হবে। তাহলে এই অপারেশন দেওয়ার পর নতুন যে সেটটা সেটাকে D4 যদি বলতাম, D4 এর টোটাল এলিমেন্ট কতগুলো আসছে, আমার এতগুলো আসছে, 8খানা এলিমেন্ট থাকলে এদের কম্পোজিশন টেবিলটা প্লট করলে আবার এটা একটা গ্রুপ হবে, কিন্তু এই গ্রুপটা নন কমিউটেটিভ গ্রুপ হবে। এর টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 8। তাহলে 8 অর্ডারের নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল হচ্ছে আমার D4। ক্লিয়ার? এইগুলো আমাদের বেসিক্যালি লাগবে, পরে বুঝতে পারবে। আরেকটা জায়গা বললে বুঝে যাবে, এটা হলো আমাদের D5 এর ক্ষেত্রে আমাকে প্যান্টাগন চুজ করতে হবে। তাহলে প্যান্টাগনের সিমেট্রি ইউজ করে D5 তৈরি হবে। প্যান্টাগন মানে বুঝতে পারছো, এইগুলো সব প্যান্টাগন। এবার এদের কি পসিবিলিটি হতে পারে, 1 নম্বর হচ্ছে কটা পসিবিলিটি হতে পারে, রোটেশন করে আমি 5বার রোটেশন করব। তাহলে রোটেশন করে আমার 5টা এলিমেন্ট আমি পেয়ে যাব। এবার পরেরগুলো ফ্লিপিং কি হতে পারে শোনো। ফ্লিপিং হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে এই ভার্টিস নিয়ে কিন্তু ফ্লিপিং হবে না, কারণ এটা যদি ফ্লিপ করে তাহলে সিমেট্রি থাকবে না। কি করবে, যে কোনো একটা ভার্টিসেস নেবে আর একটা সাইডের মিডিল পয়েন্ট নেবে, যে কোনো একটা সাইডের মিডিল পয়েন্ট নেবে, নিয়ে এটা ফ্লিপ করলে একই জিনিস আসবে। তাহলে এই পয়েন্ট একটা সাইডের মিডিল পয়েন্ট, ঠিক একই রকমভাবে এই পয়েন্ট সাইডের মিডিল পয়েন্ট, একই রকমভাবে এই পয়েন্ট সাইডের মিডিল পয়েন্ট, একই রকমভাবে এই পয়েন্ট সাইডের মিডিল পয়েন্ট, এই পয়েন্ট সাইডের মিডিল পয়েন্ট। কটা পেলে, 1 2 3 4 5, 5টা পেয়ে গেলে সেই 5টাকে আমি A1 A2 A3 A5 বললাম। তাহলে যে D5টা পেলে সেই D5-এর অর্ডার যদি খোঁজার চেষ্টা করো তাহলে 10 হবে, তার মানে 2 × 5 হবে। সো দিস ওয়ান অ্যাকচুয়ালি ডাইহেড্রাল গ্রুপ অফ অর্ডার 10। নন কমিউটেটিভ 10 অর্ডার গ্রুপের এক্সাম্পল হচ্ছে দিস ওয়ান। এটা হলো আমার D5, মানে প্যান্টাগনকে আমরা সিমেট্রি ইউজ করছি। ঠিক একই রকমভাবে D6 পাবে। D6 মানে হচ্ছে একটা হ্যাক্সাগন।
হেক্সাগন দিস ওয়ান। এদের আবার কতগুলো অপারেশন পাবে, প্রত্যেকটা রোটেশন করছে 6টা আসবে, তাহলে 6টা রোটেশন করে আমরা এরকম পেয়ে যাব 6খানা। আর বাকিগুলো ফ্লিপিং, এই ফ্লিপিংগুলো কি হতে পারে, এই কর্নারের রেসপেক্টে এই কর্নার ফ্লিপিং হতে পারে, তাহলে এরকম কর্নার হতে পারে, এটা করে আবার 3টে আসবে। আবার এই ডায়াগোনালের রেসপেক্টে বোঝো এর মিডিল পয়েন্ট দিয়ে ফ্লিপিং হতে পারে, এর মিডিল পয়েন্ট দিয়ে ফ্লিপিং হতে পারে, তারপর এখানে আবার 3টে আসবে, 3 3 6 আর ওইদিকে 6, টোটাল 12টা এলিমেন্ট আমার D6 মধ্যে থাকবে। ক্লিয়ার? এইভাবে যেতে যেতে আমার পরের দিকের জায়গাগুলো আসবে, হেক্সাগন থেকে শুরু করে সব কিছু। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আমি কি ক্লিয়ার করতে পারলাম? পরীক্ষার সময় মাঝে মাঝেই জানতে চায় নন কমিউনিটেটিভ গ্রুপের এক্সাম্পল, তো D3 D4 D5 এগুলো দিয়ে বলে দেবে। ওকে, চলো নেক্সট। ক্লিয়ার তো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, মনে হচ্ছে। এবার শোনো, গ্রুপের অর্ডার বুঝলাম, গ্রুপের অর্ডার নিয়ে আমাদের আর কোনো চাপ নেই, কিন্তু সমস্যাটা কোথায়, এলিমেন্টের অর্ডার, যেটা আমাদের প্রচুর সমস্যা করে। এলিমেন্টের অর্ডার অফ এলিমেন্টের অর্ডার কি হবে সেটা নিশ্চয়ই তোমাদের মোটামুটি জানা আছে। এলিমেন্টের অর্ডার মানে কিছুই না, লিস্ট পজিটিভ ইন্টিজার a টু দি পাওয়ার অর্ডার অফ a ইকুয়ালস টু n, এটা মানে হচ্ছে n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ a টু দি পাওয়ার n ইকুয়ালস টু e। মানে ইন কেস এর পাওয়ারটা যদি আমার ফাইনাইট কিছু হয়ে যায়, এর পাওয়ারটা যদি ফাইনাইট কিছু একটা থাকে, তাহলে বলবো এর অর্ডার ফাইনাইট। কিন্তু সেই ফাইনাইট কোয়ান্টিটিটা লিস্ট পজিটিভ ইন্টিজার কিনা যদি আমি বুঝতে পারি, তাহলে বলে দেবো অর্ডারটা এক্স্যাক্টলি n। মানে nটা যদি আমার লিস্ট পজিটিভ ইন্টিজার হয়, তুমি যদি বুঝতে পারো, তাহলে এর অর্ডারটাকে ডাইরেক্টলি n বলতে পারবে, আর অর্ডারটাকে এইভাবে লেখা হয়। এবার পজিটিভ ইন্টিজার বলার জন্য একটা সুবিধা হলো a টু দি পাওয়ার 0 কিন্তু সবসময় e হয়। আর তোমরা অনেকে আবার জিজ্ঞাসা করতে পারো a টু দি পাওয়ার n মানে কি স্যার? a টু দি পাওয়ার n মানে এগুলো ইন্টিগ্রাল পাওয়ার বলে, এটা মানে কিছুই না a কম্পোস্ট a। কিন্তু মনে রেখো মনে রেখো এই কম্পোজিশনটা যদি ইভেন প্লাস হয়, তাহলে এটা a প্লাসও হতে পারে। আবার একটা জিনিস বলে রাখি, a টু দি পাওয়ার n লিখছো, কিন্তু এটা এই সিম্বলটাই, এটাই একই জিনিস। তার মানে তুমি এটা পরের লাইনে এনেও লিখতে পারো। তার মানে প্লাসের রেসপেক্টে a টু দি পাওয়ার n না লিখে অনেকে বলে এটা এনে লেখাটা বেটার, তাই এনে লিখবে। প্লাসের রেসপেক্টে এনে, তার মানে প্লাসের রেসপেক্টে অর্ডার বলতে আমরা বুঝবো যে যখন n এগুলো 0 হবে। তুমি বলছো কেন স্যার দুম করে 0 লিখলাম? কারণ প্লাসের রেসপেক্টে আইডেন্টি এলিমেন্ট যখন 0 আমি জানি, তাহলে n a ওটা 0 হয়ে যাবে। তাহলে n এ 0 মানে nটা লিস্ট পজিটিভ ইন্টিজার। কার জন্য a সঙ্গে a প্লাস করে ফাইনালি 0 আসছে, সেই লিস্ট পজিটিভ ইন্টিজার খুঁজবো। সবসময় কিন্তু এই ধরনের ফান্ডা হয় না, কারণ তুমি নিশ্চয়ই এই ক্যারেক্টারটা বুঝতে পারছো এখান থেকেই, যে জেড প্লাস যদি আমি একটা গ্রুপ নিতাম, তাহলে এর ক্ষেত্রে এমন কোনো এলিমেন্ট পাওয়া যাবে না পজিটিভ ইন্টিজার যে পজিটিভ ইন্টিজারের সঙ্গে n মাল্টিপ্লাই করে আলটিমেটলি 0 হবে। আমি যেটা কোনোদিনই সম্ভব নয়, কারণ n 1 মানে 1+1+1+1+ করে ইনফিনিটি পর্যন্ত যাবে। এদের সাম করে কোনো দিন 0 হতে পারে, সাম করে তো বাড়বে, তাহলে এটা সত্যি হয় না। তাই এমন সিচুয়েশন আসলে বুঝবো যে এর এলিমেন্টের অর্ডার হচ্ছে ইনফাইনাইট, বা কেউ বলে এর এলিমেন্টের অর্ডার হচ্ছে 0। তার মানে যদি এমন n খুঁজে না পাওয়া যায় যে n এর জন্য n1 = 0 হচ্ছে, তখন আমরা বলবো অর্ডার অফ 1 ইজ 0 অর ইনফাইনাইট। পাওয়া যাচ্ছে না। এবার তুমি বলছো স্যার প্লাসের রেসপেক্টে তাহলে কোনোদিনই পাওয়া যাবে না। আমি বলছি না, একদম ভুল কথা। প্লাসের রেসপেক্টে পাওয়া যাবে, Z5+ সেই আদর্শ এক্সাম্পল। Z5+ এর ক্ষেত্রে তুমি খেয়াল করো, Z5+ মানে কি, 1 বারের সঙ্গে 5 নিলে তবেই 0 চলে আসে। তার মানে অর্ডার অফ 1 বারটা আমার 5 হবে। কেউ বলতে পারো যে 10 1 বার নিলেও তো আমার 0 আসবে, ঠিক, কিন্তু 10 আর 5-এর মধ্যে লিস্ট হচ্ছে 5, তাহলে লিস্ট পজিটিভ ইন্টিজার তার অর্ডার হবে, তাহলে 5 হচ্ছে তার অর্ডার। তাহলে এই এলিমেন্টগুলো দেখো, এই গ্রুপের ক্ষেত্রে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, কিন্তু এই গ্রুপে অর্ডার পাচ্ছ না। এমনি এলিমেন্টের অর্ডার বের করার জন্য আমাদের
খুব একটা ব্রেন খাটাতে হয় না, অটোমেটিক্যালি হয়ে যায়, সেগুলো আস্তে আস্তে করে আসছি। আরও কতগুলো কথা বলার আছে, এর ইমিডিয়েট কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো তোমাদের ভাবাচ্ছি। আচ্ছা আমাকে বলো তো, আরেকটা গ্রুপ, ইন্টারেস্টিং গ্রুপ, ইউএন গ্রুপ, এই ইউএন গ্রুপের মিনিং কি? কেউ একজন যদি জেনে থাকো তো একটু বলে ফেলো। J10টা আমরা প্লাসের রেসপেক্টে গ্রুপ জানি। এবার কোশ্চেন হচ্ছে J10টা কি ডটের রেসপেক্টে গ্রুপ হবে? কি মনে হচ্ছে? J10টা কি ডটের রেসপেক্টে গ্রুপ হবে? কি মনে হচ্ছে? হবে না তো? কিন্তু ডটের রেসপেক্টে এমন কোনো গ্রুপ খুঁজে পাওয়া যাবে? তার মানে আমি একটা ইউএন নিলাম, সেই ইউএনের মধ্যে কারা থাকবে? সেই সমস্ত এম বারগুলো থাকবে। খুব ইন্টারেস্টিং গ্রুপ এটা। এম বারগুলো থাকবে সাচ দ্যাট এম ইজ less than n and prime to n, less than n and prime to n। এমটা হচ্ছে মানে পজিটিভ ইন্টিজার, এটা মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার লেস দেন n প্রাইম টু n। আর পজিটিভ ইন্টিজার লেস দেন n প্রাইম টু n মানে যদি আমাদের এর অর্ডারটা বের করতে বলে তাহলে সেই অর্ডারটা আমার ফাই অফ n হবে। কথা বোঝা গেছে? এখানে n থাকলে তার অর্ডারটা ফাই অফ n হবে। যে ফাই ফাংশনটা আমি তোমাদের এক্ষুনি বললাম, ইন্টিজার বলেছি, তাহলে ইউএনটা যে এলিমেন্টগুলো আছে এই ইউএনটা আবার দেখানো যাবে ডটের রেসপেক্টে গ্রুপ হবে। আর এই গ্রুপটাকে বলা হয় গ্রুপ ইউএন বা ইউএন গ্রুপ। তাহলে ইউএন গ্রুপ আসলে কি? ইউএন গ্রুপগুলো আসলে ইন্টিজার মডুলার J10-এর এলিমেন্টই নেব, কিন্তু ইন্টিজার মডুলার J10-এর সব এলিমেন্টগুলো নেব না। কোন এলিমেন্টগুলো নেব? যে এলিমেন্টগুলো এই ক্যারেক্টার স্যাটিসফাই করেছে। এই ক্যারেক্টার কোন কোন এলিমেন্টগুলো স্যাটিসফাই করবে? যে এলিমেন্টগুলো ডটের রেসপেক্টে ইনভার্স থাকে তারাই এই ক্যারেক্টারটা স্যাটিসফাই করে। তার মানে তুমি ঘুরিয়ে বলতে পারো দিস ওয়ান ইজ নাথিং বাট এম বার, সেই সমস্ত এম বারগুলো থাকবে সাচ দ্যাট এম বার ইজ ইউনিট ইন J10। J10-এ ইউনিট যদি হয়, আচ্ছা ইউনিট আবার কথাটা শুনে আবার চাপে পড়ে গেলে, ওটা ইন্টিজারের একটা টার্ম ছিল, কথাটা ইন্টিজার বলছি, সরি, রিংয়ের। তার কারণ হচ্ছে ইউনিট মানে ডটের রেসপেক্টে ইনভার্স। কারণ যদি আমি ইউনিট না লিখে ইনভার্স লিখতাম তাহলে বলতাম কি যে এম বার হ্যাজ ইউনিট ইনভার্স ইন J10 উইথ রেসপেক্ট টু ডট। কারণ ডট না লিখলে ইনভার্স তো প্লাসের রেসপেক্ট হয়ে যেতে পারে, তো ডটের রেসপেক্টে কথাটি লিখবো না, তার পরিবর্তে ইউনিট লিখবো। তার মানে এম বারটা ইউনিট যদি হয় তাহলে এম বারের ইনভার্স থাকবে। এই কথা একই জিনিস, মানে সেই সমস্ত এলিমেন্টগুলোতেই J10-এর ইনভার্স থাকবে যে এলিমেন্টগুলো এনের থেকে ছোট প্রাইম টু এন। আমি তোমাদের একটা নমুনা দিচ্ছি, তারপরে ভাবাচ্ছি, কারণ কোন জিনিসটা বলবো আর কোনটা ছাড়বো এটা ভাবতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি ছাড়ছি না, কোনো কিছু ছাড়ছি না, তোমাদের বিরক্ত লাগলেও আমি বলবো। আচ্ছা শোনো, U6-এর মধ্যে কারা কারা থাকবে? আমার কোশ্চেন হচ্ছে 6 যেটা নিয়েছো কি না, 6-এর কোন এলিমেন্টগুলো, 6 মানে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, কোন এলিমেন্টের ইনভার্স থাকবে সেইগুলো নাও ডটের রেসপেক্টে কিন্তু। তাহলে আমার কোশ্চেন হচ্ছে 2 বারের কি ইনভার্স থাকবে? আমি যে চেক করে দেখি 2 বারের সঙ্গে এমন কি মাল্টিপ্লাই করলে 1 বার হবে আন্ডার Z6? কেউ একজন বলো 2 বারের সঙ্গে এমন কি মাল্টিপ্লাই করলে কত? 3 বার। হ্যাঁ, কেমন লাগছে কথাটা শুনে? তাহলে কি করে 1 বার আসবে? নেই, বলো 2 বার ইনভার্স নেই, ঠিক। তা 2 বার ইনভার্স নেই এখানে, তার মানে 2 বার U6-এর মধ্যে থাকবে না, শিওর একদম 2 বার U6-এর মধ্যে থাকবে না। আচ্ছা কি থাকবে? 1 বারের ইনভার্স কত বলো দেখি? 1 বারের ইনভার্স কত ইন Z6 ডটের রেসপেক্টে? 1 বার নিজে, কারণ 1 বার ডট 1 বার করলে 1 বার আসে, সো 1 বার থাকবে। গুড। আচ্ছা এবার চলে আর কোন এলিমেন্টে থাকবে? পাটাপাট 4 বার কোনোদিন থাকবে না, 3 বার থাকবে না, 5 বার থাকবে। 5 বার ইন্টু 5 বার মানে 24 বার, 25 বার, 25 বারকে 6 দিয়ে ভাগ করলে 1 বার আসবে, সো 5 বার থাকবে। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে Z6-এর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলোর ইনভার্স আছে ডটের রেসপেক্টে তারা শুধু U6-এর মধ্যে থাকবে, ওটা বলা। আর 6-এর থেকে ছোট আর প্রাইম টু 6 একই কথা, 6-এর থেকে ছোট, 6-এর সঙ্গে প্রাইম 1,
6-এর থেকে ছোট, 6-এর সঙ্গে প্রাইম 5, তাহলে 1 আর 5 শুধু থাকবে। সেই জন্য আমি এখানে বললাম তুমি আইদার এই নোটেশনটা লিখতে পারো, না হলে এই নোটেশনটা লিখতে পারো, যেটা তোমার পছন্দ হবে সেই নোটেশনটা লিখবে। নাম্বার অফ এলিমেন্ট কতগুলো হবে সেটা হচ্ছে 5n সংখ্যক, কারণ পজিটিভ ইন্টিজার লেস দেন 6 অ্যান্ড প্রাইম টু 6 সেটা 5-এরই ডেফিনেশন, 5-এরই ক্যারেক্টার, তো 5n সংখ্যক এলিমেন্টগুলো থাকবে। এবার ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই J10টা প্লাসের রেসপেক্টে গ্রুপ হোক, প্লাসের ডটের রেসপেক্টে গ্রুপ হোক আর না হোক, UN ডটের রেসপেক্টে গ্রুপ হবেই। যদি বলো কেন স্যার, ডটের রেসপেক্টে গ্রুপ হওয়ার মেইন বক্তব্য হচ্ছে UN-টা যেহেতু ইনভার্স এলিমেন্টের কালেকশনটাই নিচ্ছ, মানে যে এলিমেন্টগুলো ডটের রেসপেক্টে ইনভার্স নেই সেটাই তো ডিস্টারবেন্স জায়গা, সেই এলিমেন্টগুলোকে বাদ দিচ্ছ। তাহলে বাদ দিয়ে কমিয়ে দেওয়ার পর যে সেটটা আসবে সেটা অবশ্যই গ্রুপ হবে। মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যদি আমি যদি আমি এলিমেন্টের সংখ্যা বাড়িয়ে দিতাম, মানে U10 কত হবে চেক করতে চাইছি। U10 মানে সেই সমস্ত এলিমেন্টগুলো নেব যারা 10-এর থেকে ছোট, 10-এর সঙ্গে প্রাইম 1 বার, 10-এর থেকে ছোট, 10-এর সঙ্গে প্রাইম মানে 2, 3 বার, 4 বার হবে না, 5 বার হবে না, 6 বার হবে না, 7 বার আর 9 বার। সো এই এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি U10। এবার যদি জিজ্ঞাসা করা হয় U10-এর এলিমেন্টগুলো গ্রুপ হবে কিনা, আমি যে গ্যারেন্টি দিচ্ছি গ্রুপ হবে। আর তোমাদের এক্ষুনি বললাম যে এদের অর্ডার বের করা আর কিছুই না 5, 10 ছাড়া, 5, 10 বের করলে তো 4 আসবে, তাহলে এদের 4খানা এলিমেন্টই আছে। এবার 7-এর অর্ডার কত, 7 বারের অর্ডার কত? 7 বারের অর্ডার কিন্তু Z10-এ তার অর্ডার কিন্তু আলাদা হবে, 4 হবে। কী করে বুঝতে পারছো? 7 বার অর্ডার 4 কী করে পাচ্ছ? 7 বার মানে 7 × 7 49, 49কে কিছুই করা যাচ্ছে না। 49 মানে কত বলো তো? 9 না? আন্ডার Z10 মানে 10 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা, তাহলে 7⁴ যদি করি তাহলে 7.7 দুবার, তার মানে এটা 9 স্কোয়ার, তাহলে 81, 9 × 9 তাহলে 81 বার মানে কত? 1 বার। তেমন বুঝতে পারছো এটা 4 হবে। তাহলে এই এলিমেন্টের অর্ডারটা কিন্তু আমি 4 পেলাম। আমি কোথায় বলছি, এই Z10-এর জায়গায় একটু বাড়িয়ে দিল, Z30 করে দিল, Z30 করে একটা এলিমেন্ট দিল, দিয়ে বলছে তার অর্ডার বের করো। তাহলে Z30 কেন বলছি, সরি, U30-র এলিমেন্টের অর্ডার বের করতে গেলে তোমাকে কনসেপ্টটা তো জানতে হবে যে U30-র এলিমেন্টগুলো কি, তারা কার রেসপেক্টে এলিমেন্ট। Z30 রেসপেক্টে U30-র যখন অর্ডার বের করতে বলবে কোনো একটা এলিমেন্টের, সেটা প্লাসের রেসপেক্টে অর্ডার কখনো হবে না, ডটের রেসপেক্টেই হবে। তাহলে ডটের রেসপেক্টে কত অর্ডার? যেমন ধরো এখানে যদি আমার সেম এলিমেন্ট নিয়ে বললো যে বলো তো এটার অর্ডার কত, খবরদার এখানে 4 বলো না, এটাতে 4 বলতে পারো কিন্তু এটা 4 হবে না, কারণ Z10 যখন নিচ্ছি তখন প্লাসের রেসপেক্টে গ্রুপ, U10 যখন নিচ্ছি তখন ডটের রেসপেক্টে গ্রুপ, দুটো ক্যারেক্টার একদমই আলাদা জিনিস। তাহলে এদের অর্ডার যদি বের করতে বলে তাহলে কত দিয়ে সাম করলে ফাইনালি আমার আবার 0 বার আসবে? আমি তো দেখতে পাচ্ছি এটা 10-এর আগে কিছুই হবে না, কারণ 7 আর 10 যেহেতু প্রাইম টু ইচ আদার, তাহলে ওটা 10 বারে গিয়েই ঠেকবে আর সেটা 10 আসবে। তাহলে এখানেও অর্ডার বলছে 10, এখানে অর্ডার বলছে 4। অর্ডারের মিনিংগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী বলতে চাইছি। আমি তো বললাম বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কি বলবো কি ছাড়বো এই একটা দোটানায় আছি। তো মোটামুটি একটা গ্রুপ নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে UN। এই গ্রুপটার একটা সুন্দর স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে, সেগুলো পরের দিকে আমরা আসবো। মাঝে মাঝে এই গ্রুপটা অ্যাজ এ কাউন্টার এক্সাম্পল হিসাবে বেশি ট্রিট করা হয়। UN গ্রুপ বলা হচ্ছে বা গ্রুপ UN বলা হচ্ছে, তার প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার পর্যন্ত পেয়ে যাব। পরের দিকে আমরা এর সাইক্লিক গ্রুপ সম্পর্কেও অনেক কিছু বলতে পারবো। আমি আপাতত থিওরিটিক্যাল জায়গা ফাইনাইট গ্রুপ পর্যন্ত আপাতত বললাম, বলে কিছু প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো একটু ভাবাচ্ছি। প্রপার্টি হচ্ছে অর্ডার অফ, থিওরিটিক্যাল জায়গায় সব দিয়ে দেবো তোমাদের, অর্ডার অফ A আর অর্ডার অফ A ইনভার্স সবসময় সমান হবে। সো A এলিমেন্টের অর্ডার যা হবে A ইনভার্সের অর্ডার সবসময় সমান হবে। 2 নম্বর প্রপার্টিটাও খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, খুব কি সেই প্রপার্টিটা? 2 নম্বর প্রপার্টিটা বলছে, 2 নম্বর প্রপার্টি বলছে অর্ডার অফ A যদি M হয় আর A টু দি পাওয়ার N এর মান যদি E হয়,
তাহলে কেউ আমাকে বলো তো এম আর এন এই দুটোর মধ্যে কে বড় হবে কে ছোট হবে, কেউ একজন বলো, ভেবে বলবে। বড় ছোট বলেছি, আর কিছু? ছোট হবে। এমটা ছোট হবে, এম ছোট হবে। এমটা ছোট হবে হয় কোনো দিন? এম ডিভাইড এম। আচ্ছা আচ্ছা, ঠিক বলেছো ঠিক বলেছো। কি বলছে আরেকবার বলো, কে কি বলছে? এম ডিভাইড এম। এমটা এম কে ডিভাইড করবে। কোনটা ছোট হবে, এম না এন? এম ছোট হবে। এম ছোট হবে, শিওর শিওর শিওর। তার কারণ হচ্ছে এটা তো লিস্ট পজিটিভ ইন্টিজার, তবেই না ওটা লিখছো। তাহলে এটা লিস্ট আর এটা যা খুশি, তাহলে শুধু ছোট না। সেটা দারুণ একটা ইন্টারেস্টিং রেজাল্ট। এই রেজাল্টগুলো বুঝতে গেলে কী দরকার জানো তো, ইন্টিজারটাকে গুলে খেতে হবে। আর তোমরা গুলে খাওয়ার মতো পড়াশোনা কেউ করো না। মাপার একটা ইন্টিজারের বই আছে জানো তো, ক্লাসিক্যাল অ্যালজেব্রা। এই বইটা দারুণ বই, ওর থেকে ভালো বই হয় না। গুলে খাও, পর পর প্রত্যেকটা জায়গায় একটু আন্ডারলাইন করে করে পড়ো, দেখো ঠিকঠাক লাগবে। সো এগুলো জাস্ট প্রপার্টি অফ ইন্টিজার। কেন আমি এরকম করে বলছি তার কারণ হচ্ছে, আমি একটা ওমেগা নিলাম, গ্রুপটা হচ্ছে দিস ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। এই গ্রুপে ওমেগা নাও, তার অর্ডার হচ্ছে 3, আমি জানি। কিন্তু ওমেগা টু দি পাওয়ার 6ও তো 1 হবে, এর অর্ডার 3, ওমেগা টু দি পাওয়ার 6 1 হবে। তার মানে আমার কোশ্চেন হচ্ছে 3 আর 6 এর মধ্যে কে বড় হলো? 6 বড়, তাহলে এটা অবশ্যই এমন হবে। তার মানে এই এনটাকে ডিভাইড করবে, এনটাকে ডিভাইড করতে হবে, এটা একটা রেজাল্ট। 2 নম্বর কথা হচ্ছে, অর্ডার অফ এ যদি এম হয় আর জিসিডি অফ এম কমা পি যদি 1 হয়, তাহলে বলছে অর্ডার অফ এ টু দি পাওয়ার পি কত হবে? কেউ একজন কত হবে? m by pcd of mp। তো এমপি কত লিখেছো? 1। কত হবে? সো ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে 10 এর অর্ডার কত? 4। কি রে বাবা, না সরি, দাঁড়াও কি একটা বলতে গেলাম, সেটা হচ্ছে এইখানে 1 বারের অর্ডার কত? 1 বারের অর্ডার হচ্ছে 10 হলো। আচ্ছা, 7 আর 1 বার কি প্রাইম টু ইচ আদার? 7 আর 1 বার যদি প্রাইম টু ইচ আদার হয়, তাহলে 7 এর অর্ডার কত হবে? 7 বার অর্ডার হবে 10। তার মানে এটা চেঞ্জ হবে না, প্রাইম টু ইচ আদার হলে এটা 10 হবে। এই রেজাল্টটাই এখানে বলেছে। মানে এটাকে জেনারেলাইজ করলে যে রেজাল্টটা আসে সেটাও না আমি বলে দিই। এর অর্ডারটা যদি এম বলা থাকে আর যদি এটা হয়, তাহলে দেন বলছে অর্ডার অফ এ টু দি পাওয়ার এন কত হবে? অর্ডার অফ এ টু দি পাওয়ার এন কত হবে? উপরে কি বসবে? কেউ একজন বলো, উপরে কত বসবে? নিচে হবে জিসিডি অফ এম কমা এন, নিচে এটা হবে, উপরে কি বসবে? এন বসবে। এম বসবে। আচ্ছা, আমি ঘুরিয়ে লিখছি না, এখানে এন লেখা উচিত ছিল, এখানে এম লেখা উচিত ছিল, তোমরা পড়ে এসছো, কনফিউজ হও না। এর অর্ডারটা আমার দরকার, তাহলে উপরে এটা। এই পাওয়ারটা তো আমার কম হয়ে যেতে পারে, এই পাওয়ারটা তো 2 হতে পারে, 3 হতে পারে, 1 হতে পারে। এই পাওয়ারটা তো এই পাওয়ারের সঙ্গে কী সম্পর্ক? তাহলে এই পাওয়ার উপরে কোনো দিন যাবে না, নিচে পাওয়ার তোমার অর্ডারটা যাবে, এটা যাবে। এটা খুব ভালো একটা রেজাল্ট। এই রেজাল্টটা দিয়ে অনেক কিছু রেজাল্ট আমরা পরবর্তীতে প্রুভ করতে পারবো। আরও কিছু প্যারালাল রেজাল্ট আছে, যেমন এটা একটা রেজাল্ট, ইফ এ আর বি be 2 elements in a group, যে কোনো একটা গ্রুপ, such that order of A আর order of B relatively prime and AB equals to BA, যদি এটা হয় তাহলে দেন বলছে তুমি অর্ডার অফ এ বি বের করতে পারবে, সেটা অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি হবে। ঠিক আছে, তার মানে রিলেটিভলি প্রাইম যদি হয় তাহলে জিসিডিগুলো 1 হয়ে যাবে। তাহলে এ বির অর্ডারটা আমি এটার অর্ডার বের করতে গেলে আলাদা আলাদা প্রোডাক্টের অর্ডার বের করলেও চলবে। সো এটা একটা ভালো রেজাল্ট, যে রেজাল্টটা আমরা পরবর্তীতেও কাজে লাগাই। ঠিক আছে, এইটুকু জায়গা দিয়ে আমি ছোট ছোট কতগুলো এমসিকিউ তোমাদেরকে একটু ভাবাচ্ছি। পরের দিন আমরা আরও থিওরিটিক্যাল জায়গা বলে একটু হার্ডার টাইপ এমসিকিউ করব।
আমি জানি তোমাদের বিরক্ত লাগছে, থিওরিটিক্যাল জায়গা বলতে গেলেই বিরক্ত লাগবে, কিচ্ছু না। ছোট্ট ছোট এমসিকিউ, সবগুলো বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা র্যান্ডামলি সিলেক্টেড প্রবলেম করছি। যেমন শুরুতেই আমরা এটা বলি, টাচ করে যাই অন্তত। বলছে আইডেম্পটেন্ট এলিমেন্ট, তাহলে আইডেম্পটেন্ট এলিমেন্ট কথাটির মানে কি সেটা আগে বোঝো। আইডেম্পটেন্ট কথাটির মানে হচ্ছে a to the power k is equal to 1 হবে স্যার? না, a স্কোয়ার ইকুয়ালস টু a, 1 নয়। ওটা কি বলছো? আইডেম্পটেন্ট মানে আইডেম্পটেন্ট মানে এ ইন্টারসেকশন এটা এ হবে, এটা আইডেম্পটেন্ট। এ ইউনিয়ন এটা এ হবে, এটা আইডেম্পটেন্ট। তার মানে সেটের মধ্যে ইন্টারসেকশন আর ইউনিয়নের রেসপেক্টে আইডেম্পটেন্ট লটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করে। সো আইডেম্পটেন্ট মানে এ স্কোয়ারের মানটা এ হবে, এ স্কোয়ারের মান এ যদি হয় তাহলে আইডেম্পটেন্ট হবে। সো এইটুকু রেজাল্ট শুধু মনে রেখো, কারণ এটাকে স্কোয়ার লেখা যেতে পারে, এটাকেও স্কোয়ার লেখা যেতে পারে ইন্টিগ্রাল পাওয়ারের কনসেপ্ট দিয়ে। তাহলে দ্য আইডেম্পটেন্ট এলিমেন্ট ইন দ্য মনোয়েড Z6 ডট। আমি জানি এটা কেন যে মনোয়েড বলেছে, বুঝতে পারছো? ডটের রেসপেক্টে বলেছে, ডটের রেসপেক্টের গ্রুপ কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না ডটের রেসপেক্টের গ্রুপ, কারণ 2 বারের ইনভার্স নেই। তাহলে ডটের রেসপেক্টে আইডেম্পটেন্ট এলিমেন্ট বের করো, প্লাসের রেসপেক্টে নয়, কনফিউজড করে দেওয়ার মতো প্রবলেম। তাহলে Z6টা মনোয়েড বলা আছে, তার আইডেম্পটেন্ট এলিমেন্ট বের করো। তার মানে কোন কোন ক্যারেক্টারগুলোর জন্য তার স্কোয়ার করে আবার সেটাই ফিরে আসছে। আমি দেখতে পাচ্ছি এটা তো আসছে, এটা আসছে শিওর না? 3 বারটা আসছে না? হ্যাঁ স্যার। কারণ এটা 3 বারটা আমার 9 বার, 9 বারকে 6-এর রেসপেক্টে করলে আমার 3 বারই আসে। সো এটা আসছে 4 স্কোয়ার মানে 16, 16কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 12, 12 মানে 4। সো এটা আসছে, সো এটা অ্যান্সার হয়ে গেল, গল্প শেষ। বাকিগুলো হ্যাঁ, ও আরও আছে না? আচ্ছা, ওটা তো 3 বার 4 বার আছে, সরি। তাহলে 0 বারটার ক্ষেত্রে 0 বার আসছে, 1 বারের ক্ষেত্রে 1 বার আসছে, সো বি হবে। সো এটাও হবে, কিন্তু বেস্ট অপশন হচ্ছে দিস ওয়ান। যেহেতু এমসিকিউ বলেছে তাহলে পুরোটা নেবে না, এটা হবে না, এটা বাদ। এমসিকিউ বলেছে মানে একটাই অপশন, তার মানে বেস্ট অপশন নেব। বাকিগুলোর মধ্যে চেক করে দেখি, 2 স্কোয়ার করলে 4 বার, সেটা হবে না, 2 বার আসছে না। 5 স্কোয়ার মানে 25, 25 মানে 6-এর রেসপেক্টে 1 বার, 5 স্কোয়ারটা হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। সো ডাইরেক্ট এটা হচ্ছে, কি বলতে চাইছি কিছুই না, ডটের রেসপেক্টে আছে, ওটাই অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি বলা হচ্ছে ডটের রেসপেক্টে কী হবে। 3 নম্বরগুলো জানো, এটা একটা ভালো রেজাল্ট। এই রেজাল্টটা একদম মাপার বইতে একটা করে দেওয়া আছে, মাপার বইতে এটা একদম করে দেওয়া আছে, মাপার বইতে উদাহরণে করে দেওয়া আছে। S নট বি এ সেমি গ্রুপ, শুধু সেমি গ্রুপ বলা আছে, ফর অল এক্স ওয়াই বিলংস টু এস, আর এক্স স্কোয়ার নট ওয়াই সমান সমান ওয়াই নট এক্স স্কোয়ার, এরকম যদি হয় তাহলে এস নটটা কী হবে? সেমি গ্রুপ, তার সঙ্গে এই ধরনের দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে কি হবে? কেউ একজন বলো এটা কি হবে? মাপার বইতে করা আছে, আমি তোমাদের একটু বলেও দিচ্ছি পেজ নাম্বারটা, পেজ নাম্বার 85 পেজে এটা করা আছে। সেমি গ্রুপ মানে মাত্র দুটো কন্ডিশন মানে ক্লোজড আর অ্যাসোসিয়েটিভ। তাহলে ক্লোজড অ্যাসোসিয়েটিভ থেকে এই ধরনের রিলেশন যদি থাকে, তোমাদেরকে বলে নিই একটু, ট্রিকটা কিছুই না, এক্স স্কোয়ার কম্পোস্ট ওয়াই ইকুয়াস টু ওয়াই হচ্ছে, তার মানে যেন একটা ইকুয়েশনের সলিউশন আছে, ইকুয়েশনের সলিউশন থাকলে গ্রুপ হয়। আর এখানে যে রেস্ট্রিকশনগুলো দেওয়া আছে সেখান থেকে আমি এটা প্রুভ করতে পারবো এটা অ্যাবিলিয়ানও হবে। তার মানে এর অপশন কিন্তু দিস ওয়ান, সি হচ্ছে কারেক্ট অপশন। আর এর প্রুফটা যদি যাচাই করতে চাও তাহলে প্রুফটা হচ্ছে পেজ নাম্বার 85-এ বলা আছে, আমি আর বলছি না। কমিউটেটিভ চেক করে দিয়েছে আর আইডেন্টিটিটা চেক করে দিয়েছে। এখানে আইডেন্টি এলিমেন্টটা ই হবে আর প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, এক্স ইকুয়াস টু এক্স ইনভার্স, নিজের ইনভার্স হবে। প্রুফটা আমি বললাম না, 85 পেজ মাপার বইয়ে 85 পেজে করা আছে, বললাম না এটা, ঠিক আছে?
আচ্ছা, এইগুলোর মধ্যে কোনটা গ্রুপ হবে কোনটা হবে না যদি যাচাই করতে বলে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ফর্ম এ গ্রুপ আন্ডার মাল্টিপ্লিকেশন, কোনটা গ্রুপ হবে না, গ্রুপ হবে না আন্ডার মাল্টিপ্লিকেশন। যেমন ডিটারমিনেন্ট যদি 1 হয়, ডিটারমিনেন্ট যদি 1 হয় তাহলে একটা গ্রুপ হয়, এই গ্রুপটার একটা স্পেশাল নাম দেওয়া হয়। কেউ একজন আমাকে এই গ্রুপটা সম্পর্কে বলো, এই গ্রুপটাকে কি বলে? কেউ একজন। ভেরি গুড, এটাকে বলা হয় স্পেশাল লিনিয়ার গ্রুপ 2R। সো স্পেশাল লিনিয়ার গ্রুপ মানে কালেকশন অফ অল পসিবল 2x2 ম্যাট্রিসেস, যদি এখানে 2 হয় তাহলে 2x2 ম্যাট্রিসেস হুজ ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 1, তাহলে ডিটারমিনেন্টটাই 1 এটা, তাহলে SL2Rএরও এটা সাবসেট। SL2Rএরও সাবসেট কেন বলছি, কারণ এটা SL2R এক্স্যাক্টলি নয়, SL2Rএর সাবসেট এই কারণে এর ফর্মটা তুমি একটু পার্টিকুলার নিয়ে নিয়েছো। আর ওটা বলা হয়েছিল যে কোনো ম্যাট্রিক্স নাও যার ডিটারমিনেন্টটা 1 হবে তাকে স্পেশাল লিনিয়ার গ্রুপ বলা হয়। তাহলে এটা তো গ্রুপ তো হবেই, তার মানে এটা ইনকারেক্ট অপশন হয়ে গেল। আচ্ছা, এরপরের অপশনগুলোর মধ্যে কি আছে এটা মনে রেখো। ও আচ্ছা, চলো, উপরেরটা SL2R নয়, উপরেরটা SL2R এর সাবসেট, আর নিচেরটা একদম SL2R। বুঝতে পারলাম? নিচেরটা SL2R একদম পুরোপুরি। তাহলে পরীক্ষা যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যান SL2R, SL2R মিনস অল দোজ ABCD such that AB belongs to R and whose determinant, এটা ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 1, ডিটারমিনেন্টটা যদি 1 হয় তাহলে SL2R এর এলিমেন্ট। তার মানে এটা এক্স্যাক্টলি গ্রুপ কিন্তু নট গ্রুপ বলেছে, তার মানে এটা রং অ্যান্সার হয়েছে। এটা এটা লাস্টেরটা এটা গ্রুপ হবে কেউ একজন। AB2BA, AB2BA এটা গ্রুপ হবে কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার এটা হবে। কেন? না স্যার হবে না, এটা ইনভার্স থাকবে। কিউ আছে তো হবে না ওটা। কিউ আছে সেই জন্য ইনভার্স থাকবে না? কি বলছো বলো তো, চাপে পড়ে যাচ্ছি আমি। মানে আচ্ছা আগে বলো। আমার কথা শোনো, আমার কথা হচ্ছে গ্রুপ হবে কিনা সেটা বলো, অপশন হবে কিনা সেটা দরকার নেই। এগুলো গ্রুপ হবে কিনা যাচাই করো। সিটা গ্রুপ হবে, অপশন হবে কিনা জানি না, গ্রুপ হবে কি? না স্যার। কেন না? কেন হ্যাঁ তো মনে হচ্ছে ইনভার্সটা খুঁজে পাওয়া যাচ্ছে, ইনভার্স পাওয়া যাবে না। যে কোনো একটা এলিমেন্ট নাও, এ বলে একটা এলিমেন্ট নিলে AB2BA, তোমরা জানো এই এলিমেন্টের ইনভার্স পেতে গেলে ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 হতে হবে। সো ডিটারমিনেন্ট অফ এ যদি নাও তাহলে A² - 2B², এটা কোনো দিনই 0 হবে না যদি এ আর বিগুলো র্যাশনাল নাম্বার হয়। সো র্যাশনাল নাম্বার হলে কোনো দিনই 0 হবে না, সো গ্রুপ হবে না। উল্টো বলছো তোমরা, তো চাই পড়ে যাবো। নট ইকুয়ালস টু 0, এভরি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হ্যাজ অ্যান ইনভার্স, তাহলে এর ইনভার্স থাকবে। সো এর ইনভার্স থাকবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বাট হোয়েনেভার AB বিলংস টু রিয়েল নাম্বার, যখন রিয়েল নাম্বার হবে দ্যাট মিনস হোয়েনেভার উই ক্যান চুজ A ইকুয়ালস টু 1, B ইকুয়ালস টু A ইকুয়ালস টু 2, B ইকুয়ালস টু √2, A ইকুয়ালস টু 2, B ইকুয়ালস টু √2 যদি এটা চুজ করে, তাহলে এটা চুজ করলে এই সেম ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। ডিটারমিনেন্ট 0 হবে কী করে সেটা বোঝো। 4 - 2 × √2² মানে 2, দিস ইকুয়ালস টু 0। তার মানে এই ধরনের এলিমেন্ট যদি চুজ করি, তার মানে এই এলিমেন্টটা 2√2, 2√2, 2, এই এলিমেন্টের ইনভার্স থাকবে না। রিয়েল নাম্বার যখন নিয়েছো ইরেশনাল নাম্বার নিতেই পারো। সো ইরেশনাল নাম্বার যখন নিতে পারো তার মানে এই ধরনের এলিমেন্টগুলোর ইনভার্স কোনোদিনই থাকবে না, কারণ এই ম্যাট্রিক্সটা নন জিরো হতে পারে কিন্তু ডিটারমিনেন্টটা 0। তার মানে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স থাকে না। তাহলে এর সব প্রপার্টি স্যাটিসফাই করবে, শুধু ইনভার্স থাকবে না। তার মানে বুঝতে পারছো, যেহেতু বলেছে নট ফর্ম এ গ্রুপ, তাহলে গ্রুপ হবে না কোনটা, সেটার কারেক্ট অপশন হচ্ছে দিস ওয়ান, বাকিগুলো হবে।
ভুল অ্যান্সার দিয়ে চলে আসবে তোমরা, ঠিক আছে? দীপাঞ্জনা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আর কিছু নতুন নতুন টার্ম জানলে, আচ্ছা আমাকে বলো তো কেউ একজন, এ বি নট ইকুয়ালস টু 0 বলা আছে, সো এটা ডিটারমিনেন্ট বলা থাকলে হতো। ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 যদি বলা থাকতো তাহলে তো আমি বলতাম GL2R। ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 হলে জেনারেল লিনিয়ার গ্রুপ, দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। ঠিক ঠিক, চলো আমরা একটু আরেকটু অন্যরকম সহজ অঙ্ক বলি। এটা খুব ইজি, খুব ইজি, খুব। 2 to the power n ফর্মস এ কমিউটেটিভ গ্রুপ উইথ রেসপেক্ট টু, এটা কার রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে? আচ্ছা, সাবট্রাকশন কেন দিয়েছে অপশনটা? সাবট্রাকশন অপশনটা দিয়ে এই পৃথিবীতে কোনো গ্রুপ নেই, কারণ সাবট্রাকশন অপশনটাতে সেমি অ্যাসোসিয়েটিভ হয় না, অ্যাসোসিয়েটিভ কোনো দিন হবে না, তার মানে এটা হবে না, এটা এমনি বাদ। নান অফ দিস ওয়ান বাদ। মাল্টিপ্লিকেশন এডিশন কোনটা হবে? সো ইমিডিয়েট। নেক্সট, এখানে একটা কথা বলার আছে, এই অঙ্কগুলো আমরা অনেক আগে করেছিলাম, আমি একটু জাস্ট ইচ্ছা করি তোমাদেরকে একটু টাচ করাচ্ছি, কারণ এই ধরনের প্রবলেমগুলোও জানো না তো বড় বড় কোশ্চেন কী করে করবে রে বাবা। তো আমার কোশ্চেন হচ্ছে, নোটেশন দেখে অনেকটা ঘাবড়ে গেছো যে স্যার 0 1 2 3 4 এরকম নিলাম, আবার একটা এই প্লাস তো পর্যন্ত ঠিক ছিল, প্লাস পর্যন্ত ঠিক ছিল, মাঝে আবার এরকম একটা 5, এটার মানে কি? 50 মানে কি? ইয়েস, তাহলে ইন্টিজার মডিউলর 5 এর কথা বলা হচ্ছে। সো দিস ইজ নাথিং বাট দিস ওয়ান, তার মানে এইগুলো যদি বার থাকতো তাহলে এরকম, তাহলে এটা 5 কিন্তু এখানে 5 নয়, এটা জাস্ট প্লাস। তাহলে ইন্টিজার মডুলো Z5 এর এলিমেন্ট, এটা লেখাতে সুবিধা কি হলো, তোমাকে আলাদা করে আর ঘটা করে 1 বার 2 বার 3 বার 4 বার 0 বার লেখার দরকার নেই, কারণ তুমি যখন এটা 0 1 2 3 লিখবে অপারেশন দিস ওয়ান, তখন ওটা ইন্টিজার মডুলারই কথা বলা হচ্ছে। দেন দ্য অর্ডার অফ 3 মানে 3 বারের অর্ডার বের করতে বলছে, অর্ডার অফ 3 বার কেউ একজন। আচ্ছা, এর অর্ডার অফ 3 বার ডটের রেসপেক্টে না প্লাসের রেসপেক্টে? অবশ্যই প্লাস, তো লেখাই আছে। কত 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 হবে? 5 হবে। কেন? কারণ স্যার গ্রুপের অর্ডারটা 5, আর এলিমেন্টের অর্ডার তো সবসময় গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে, তার মানে এলিমেন্টের অর্ডার হয় 1 হতে পারে নয়তো 5 হতে পারে, কিন্তু যেহেতু এটা 3 বারের তো আইডেন্টিটি এলিমেন্ট না, তার জন্য 1 হবে না, তার জন্য ওটা 5 হবে। ফর্মুলা ইউজ করো, এত জটিল করে বললে কি করা হবে? তো 3 বারকে 5 বার মাল্টিপ্লাই করলে ওটা তখন 0 বার হয়ে যায়, ওরকম করে মানে ঠিক আছে, গুড, বাট পছন্দ হলো না। অর্ডার অফ a টু দি পাওয়ার m এর ফর্মুলাটা ইউজ করলে হয়ে যাবে। হয়েছে দিস ওয়ান, এটা মানে তাই, তার মানে এটা আর কিছুই না, অর্ডার অফ 1 বার তার কিউব, প্লাসের রেসপেক্টে আছে বলে পাশে লিখেছো, প্লাসের রেসপেক্টে আছে বলেই তুমি পাশে লিখেছো, তার মানে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে জিসিডি অফ 3,5, জিসিডি অফ 3,5 মানে 1, সো 5। একটাই কথা, এত জটিল করে না ভেবে, 3 যেহেতু 5-এর সঙ্গে প্রাইম টু ইচ আদার, 5-এর অর্ডারটাই 3-র অর্ডার হবে, 5-এর সঙ্গে যারা যারা প্রাইম টু ইচ আদার তার অর্ডারগুলো ওই অর্ডারটাই হবে। ক্লিয়ার 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 ক্লিয়ার, কোথাও কোনো সমস্যা নেই? এরকম টাইপের প্রবলেমগুলো তোমরা ওই কনসেপ্ট দিয়ে বলবে না, ফর্মুলা অ্যাপ্লাই করবে, ফর্মুলাটাই দিস ওয়ান, এই ফর্মুলাটাই আমি তোমাদের এতক্ষণ ধরে ভাবালাম। এই যে এটা হচ্ছে প্রাইম যদি হয়ে যায় তাহলে ওটাই হবে, আর নিচেরটা হচ্ছে প্রাইম হোক আর যাই হোক এমন হবে। সো এই দুটো রেজাল্টকে ইউটিলাইজ করছি, প্রায় ইউজ করবো, অসুবিধা নেই। ওকে চলো, আচ্ছা এটা বলো, এটা বলো পারবে তো? Z4 এই ক্রসটা মানে প্লাসের রেসপেক্টে বলছে, Z4 এই ক্রসটা মানে প্লাসের রেসপেক্টে বলছে, প্লাসের রেসপেক্ট কত হবে? টিক দেওয়াই আছে। অর্ডার অফ 3 বার কিন্তু
তাহলে 3 বারের অর্ডার তুমি বের করবে, কত আসবে ডটের রেসপেক্টে, এটা খুব ভাইটাল কথা, প্লাসের রেসপেক্টে নয়। তার মানে সমস্যাটা কোথায়, দিস Z4 ইভেন নট এ গ্রুপ উইথ রেসপেক্ট টু ক্রস, ডটের রেসপেক্ট গ্রুপই নয়, মনোয়েট এটা। তা মনোয়েট পর্যন্ত আমরা তো কিছুই বলিনি, স্ট্রাকচারই বলিনি, এটা গ্রুপ কি না কিছুই বলিনি, জাস্ট এমনি একটা সেট নিয়ে তার 3 বারের এলিমেন্টের অর্ডার বের করো। তাহলে এর অর্ডার যখন তুমি বের করতে চাইবে, তো এর অর্ডার কত হবে ডটের রেসপেক্টে, ডটের রেসপেক্টে অর্ডার বের করতে গেলে তাহলে ফর্মুলা কী হবে, ডটের রেসপেক্টে অর্ডার বের করবে 3 বার, 3 বারকে 1 বারের পাওয়ার আকারে তো লেখা যাবে না, না এটা ভুল হয়ে যাবে। তাহলে 3 বারের অর্ডার তুমি বের করতে চাইছো, তাহলে 3 বারের পাওয়ারটা আমাকে কি লিখতে হবে 1, না ওটা দিয়ে আর কিছু করা যাবে না, 3 বারের অর্ডার নিতে হবে ডাইরেক্ট। এটা সমান সমান 3 বারের স্কয়ার করলেই তো 100 মডিউলো 4 ওটা চলে আসছে, তাই তো? আচ্ছা, এই ফর্মুলা দিয়ে আর কিছু করা যাচ্ছে না, ঠিকই বলেছো। সো যেহেতু 3 বার ডটের রেসপেক্টে বলেছে, তাহলে 3 বার মানে 9 বার, 9 বারকে 4 এর রেসপেক্টে 1 বার, 1 বারই তো দরকার, তাহলে 3 বারের স্কোয়ার ইকুয়ালস টু 1 বার, সো অর্ডার অফ 3 বার ইকুয়ালস টু 2, দ্যাট মিনস 2 ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ 3 বার স্কোয়ার ইকুয়ালস টু 1 বার। সমস্যাটা কোথায়, না এখানে গ্রুপ বলা আছে না কিছু বলা আছে, ক্রস দেওয়া আছে, মানে এটা ডটের রেসপেক্টেই তোমাকে অর্ডারটা বের করতে হবে। সো যা খুশি করো না, 3 বারের অর্ডার 4-এ প্লাসের রেসপেক্টে বের করলে 4 আসবে, প্লাসের রেসপেক্টে বের করলে 4 আসবে, কারণ 3 আর 4 হচ্ছে প্রাইম টু ইচ আদার, কিন্তু ডটের রেসপেক্টেই তোমাকে বের করতে হবে, তাহলে 2 হবে। ভাইটাল ইম্পর্টেন্ট একটা জায়গা, অতটাও ইম্পর্টেন্ট নয় এটা, বলবো আর দরকার আছে বলার? রেজাল্ট ডাইরেক্ট রেজাল্ট, এ বি এ এলিমেন্ট অফ জি অফ অর্ডার এন, সো এর অর্ডারটা এন বলা আছে, অর্ডার অফ এ ইকুয়ালস টু এন, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার পি, আর পিটা বলে দেওয়া আছে প্রাইম টু এন, কত হবে গুড। সো ডাইরেক্ট রেজাল্ট, এখানে কিচ্ছু ছিল না, কঠিন কিছু ছিল না। আচ্ছা, 41টা একদম ছোটোবেলায় একটা প্রবলেম ছিল অর্ডার বের করার, সেটা একটু দেখে নিও। 42টা একটু দেখে নিও। 43 মোটামুটি যে অঙ্কগুলো এখানে আছে খুব ইজি টাইপের প্যাটার্নটা আমরা এখানে ফলো করেছি, কিন্তু এত ইজি প্যাটার্নগুলো হয়তো আমরা পরবর্তীতে আলোচনা করব না। এখানে যে প্রবলেমগুলো তোমাদের আটকাবে সেই প্রবলেমগুলো আমি পরের দিন আলোচনা করে একটু হার্ডার টাইপ প্রবলেম নিয়ে পরের দিন আলোচনা করব, ঠিক আছে? বেটার লাগবে গ্রুপটা যদি ধাপে ধাপে করো, দারুণ একটা জায়গা। গ্রুপ থেকে প্রচুর এমসিকিউ আসে, গ্রুপের থেকে ভালো এমসিকিউ অবশ্য লিনিয়ার অ্যালজেব্রা থেকে আসে, তবু গ্রুপটা যতটা পারবো আমি করে দেব, ঠিক আছে? আপাতত আজকে আমি এখানে স্টপ করছি, পরের দিন এইগুলো নিয়ে আরও বেটার কিছু আলোচনা করা হবে।